লেটস রেকর্ডিং স্টার্ট করলাম। বিসমিল্লাহ। ওকে, আজকে আমাদের টপিক হলো নিউক্লিয়ার। আমি যদি তোমাকে নিউক্লিয়ার ওয়ার্ডটার মিনিং জিজ্ঞেস করি, নিউক্লিয়ার বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝি? এনিথিং দ্যাট হ্যাজ টু ডু উইথ দ্য নিউক্লিয়াস অফ অ্যাটম। আচ্ছা, সো নিউক্লিয়ার ফিজিক্সে মেইনলি কোন পার্টটার উপর আমরা কনসেন্ট্রেট করব? উইল মেইনলি ফোকাস অন নিউক্লিয়ার ট্রান্সমিউটেশন। টার্মটা মাথায় রেখো। নিউক্লিয়ার ট্রান্সমিউটেশন ওয়ার্ডটা একটু ফ্যান্সি লাগতে পারে, বাট নিউক্লিয়ার ট্রান্সমিউটেশন মানে হলো চেঞ্জ ইন দ্য নিউক্লিয়াস। ট্রান্সফরমেশনও বলতে পারো, ট্রান্সমিউটেশনও বলতে পারো। So nuclear physics deals with nuclear transmutation. There is change in the nucleus even when no radioactive sources are present. একদম ও লেভেলে 100% এই জিনিসগুলো দেখে আসছো, কোনো কিছু এখনো নতুন আসে নাই, নতুন আসবে যখন তখন উইল সি। এখন পর্যন্ত যা যা বলতেছি একদম 100% ও লেভেল স্টাফ। আশেপাশে তুমি ধরো একটা রেট মিটার নিয়ে আসলা, কানেক্টেড টু আ ডিটেক্টর, অফ কোর্স ইউ সি যে আশেপাশে কোনো রেডিও অ্যাক্টিভ সোর্স নাই, বাট তারপরেও একটা রিডিং দেখাচ্ছে, and that's what we call the background count rate. The value is between 32 to 60 becquerel. এখন এই becquerel জিনিসটা কি? It's the unit of activity. এখন আমি যদি অ্যাক্টিভিটির মিনিং জিজ্ঞেস করি, guys, activityর মিনিং, what do you think activity is? Guys, can anyone define activity for me? Number of counts per second or per minute. না, it's the number of decays per unit per unit time. ঠিক আছে, যে প্রত্যেক ইউনিট টাইমে কয়টা করে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ আমার ডিকে করতেছে। এখন আমরা যদি কিছু সোর্সেস অফ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন দেখি, নাম্বার 1 যাবে হলো আমার রেডন গ্যাস। আর্থের ভিতরে রেডন গ্যাস, রেডন গ্যাস ইজ অ্যাভেলেবল ইন অ্যাবান্ডেন্স। সো রেডন গ্যাস এর হিউজ কন্ট্রিবিউশন হলো টুয়ার্ডস দিস ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। And then what we have is radioactive minerals present in the Earth's crust. Earth's crust-এও কিন্তু অনেক radioactive minerals present আছে। And finally, cosmic radiation from outer space. Outer space থেকে continuously we are being bombarded by this cosmic radiation. How is the reading corrected for background radiation? O level থেকে জানো 3 মার্কের কোশ্চেন, ও লেভেলও ছিল, A2 তে পর্যন্ত আছে। তো তিনটা পয়েন্ট কি আমরা দেখি। So আমরা ইউজ করি কি? What is the common detector? Geiger-Müller tube. Number 1, take reading without the source in place. কোনো সোর্স ছাড়া যদি রিডিং পাই, guys notice very closely, কোনো সোর্স ছাড়া যদি কোনো রিডিং পাই, what do we call that reading? That's what we call the background radiation. তারপরে take reading with the source in place, তার মানে এইটার ভিতরে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন প্লাস সোর্সের রিডিং চলে আসলো। এখন সেকেন্ড রিডিং মাইনাস ফার্স্ট রিডিং করলেই I'll get the corrected count rate. Guys, please look closely for this term. এই যে corrected count rate মানে কি? This is just like, আমি তোমাকে একটা এক্সাম্পল বলতেছি, খেয়াল করে দেখো। আমি তোমাকে দেখো, এটা আমার মনে হয় যে এই এক্সাম্পলটা, এক্সাম্পল না, অ্যানালজিটা দেখলে আমার মনে হয় তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেন নোটিস করে দেখো। ওকে, I have 2 cylinders here. একটাতে with water, একটা without water. আমার অবজেক্টিভ হলো টু আইডেন্টিফাই অর টু মেজার। আজকে তোমাকে আমি একটা এক্সপেরিমেন্ট ডিভাইস করতে বললাম, যেটার অবজেক্টিভ হলো টু ডিটারমাইন দ্য মাস অফ ওয়াটার। এই ভিতরের যে ওয়াটারটা, ওর মাসটা তুমি আমাকে মেজার করে দেখাও। What is it that you are going to do? তুমি কিভাবে এক্স্যাক্টলি এই মাস অফ ওয়াটারটা আইডেন্টিফাই করবা? পয়েন্ট নাম্বার 1 কি হবে? তুমি আগে এই এমটি ফ্লাস্কের মাস মেজার করো, তারপরে এমটি ফ্লাস্ক, এমটি তো আর না, ফ্লাস্ক এন্ড ওয়াটারের মাস মেজার করো, তারপরে মাস অফ ওয়াটার প্লাস ফ্লাস্ক, এখানে একটা ব্যালেন্স নাও, let's say this is the balance and you have another balance here, you have 2 balance. এই ব্যালেন্সটা আমাকে কি দিচ্ছে? মাস অফ ওয়াটার প্লাস ফ্লাস্ক। আর এই ব্যালেন্সটা আমাকে কি দিচ্ছে? মাস অফ এমটি ফ্লাস্ক। এই রিডিংটা থেকে এই রিডিংটা সাবট্রাক্ট করলেই what do we get? We get the mass of water. Exactly same conceptটা applies to আমার corrected count rate. দেখো তো এই অ্যানালজিটা কি সবাই ক্লিয়ারলি রিলেট করতে পারতেছো নাকি এভরিওয়ান?
Sir, Guys, corrected for background radiation or activator of source. দুইটা কি সেম কথা? corrected count rate is the activity or is the corrected activity for the source. হ্যাঁ, Okay. done. Next আসি। এখন let's take a look at types of ionizing radiation. কি কি রকম আমার ionizing radiation আছে? First হলো alpha, beta and gamma. The atomic notation for alpha is 4-2. Therefore, alpha is in essence a helium nucleus. Guys, এই ছোট ছোট জিনিসগুলোর জন্য মার্ক চলে যায়। You will be surprised to know আমি কি পরিমাণ স্টুডেন্টদেরকে লিখতে দেখি alpha is a helium atom. I really hope তোমরা কেউ এই মিস্টেক করবে না। Guys, helium atom আর helium nucleus কি একই জিনিস? তুমি আমাকে বলো। Everyone, is a helium atom the same thing as a helium nucleus? Guys, Sir, of course not. So please electron মাথায় রাখো, হ্যাঁ exactly, alpha is a helium nucleus, not a helium atom. তারপর দেখি, the range of alpha is a few centimeters in air. Alpha has the highest ionizing power among the three types of radiation. তোমাকে যদি জিজ্ঞেস করে কেন আলফার ionizing power highest, দুইটা পয়েন্ট, 2 মার্কের কোশ্চেনের অ্যান্সার। What are the two factors that determine the ionizing power of ionizing radiation? The two factors are these two. একটা হলো চার্জ আর একটা হলো আমার mass. যার mass যত চার্জ বেশি, ডেনসিটি। চার্জ ডেনসিটি কই পাইলা? ডেনসিটি নাই তো কোনো এখানে, দেখো, just the charge, nothing to do with density. দুইটা ফ্যাক্টর, একটা হলো আমার চার্জ আর একটা হলো আমার mass. These are the two factors that determine the ionizing power of radiation. These are the two factors. আচ্ছা, কারো যদি মনে করো যে কেন এটা হচ্ছে তুমি বুঝতে পারতেছো না, I can show you a real quick simulation. এটা সিমুলেশন না, ডেমনস্ট্রেশন, নট রিয়েলি a demonstration, একটা অ্যানিমেশন বলতে পারো। গাইস, তোমরা কি সবাই রিলেট করতে পারতেছো যে কেন আলফার ionizing power highest? Because it has the highest charge and mass. এখন if you are wondering, wait a স্যার second. একটু দেখিয়ে দিলে একটু ভালো হয়। আচ্ছা, ফাইন ফাইন। এখন if you are wondering যে হ্যাঁ বুঝলাম তো, মেমোরাইজ ধরো আমি করলাম যে হাইয়েস্ট চার্জ আর হাইয়েস্ট ম্যাস, বাট এটার লজিকটা কি যে কেন হাইয়েস্ট ম্যাস হলে ionizing পাওয়ার হাই হবে আর কেনই বা আমার হাইয়েস্ট চার্জ হলে ionizing পাওয়ার হাই হবে? Let's take a look. একটা সেকেন্ড ওয়েট করো। আচ্ছা, আগে আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও। এই যে আমি আয়োনাইজিং রেডিয়েশন বললাম, এই যে আমি আয়োনাইজেশন ওয়ার্ডটা যদি ইউজ করি, ক্যান ইউ আইডেন্টিফাই আয়োনাইজেশনের মিনিংটা কি? হাউ উড ইউ ডিফাইন দ্য টার্ম আয়োনাইজেশন? এনিওয়ান, জাস্ট ট্রাই করো। পেনিট্রেশন গেইন করে। হ্যাঁ, কেমিস্ট্রির আইডিয়া একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। সবকিছু পেনিট্রেশন স্যার। না, একদম উল্টা বললা। নাথিং টু ডু উইথ পেনিট্রেশন। চার্জ না, charge something. নো, Charge the না, হয় নাই। আমি একটু বলি, when it comes Attraction of to, electron. না হয় নাই, when it comes to nuclear physics, I repeat, when it comes to nuclear physics, ionization basically means knocking off of electrons. ইলেকট্রনকে নক অফ করাকে we call it ionization. ওয়ার্ডটা মাথায় ঢুকায় রাখো। সো খেয়াল করে দেখি, নকিং অফ ইলেকট্রনস। knocking off of whom? Of electrons is what we call ionization in physics. কোন ফিজিক্স? নিউক্লিয়ার ফিজিক্স। নিউক্লিয়ার ফিজিক্স। আলফার জন্য দেখি, আলফার ম্যাস অনেক বেশি, অনেক লার্জ, এই জন্য একটা হাইড্রোজেন অ্যাটমের কথা যদি চিন্তা করি, ইট হ্যাজ দ্য হাইয়েস্ট প্রবাবিলিটি অফ নকিং অফ দিস ইলেকট্রন, একদম ডাইরেক্ট কোলাইড করে নক অফ করতে পারবে। বাট when it comes to বিটা পার্টিকলস, এটা উপরে যাবে ডায়াগ্রামটা, you can clearly see যে ওর প্রবাবিলিটি কিন্তু কম, বিকজ বিটা ইজ বেসিক্যালি জাস্ট অ্যান ইলেকট্রন, ওর ম্যাস অনেক কম আর ডাইরেক্ট কোলিশনের চান্সটা অনেক 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 কম। বাট এখান থেকে তুমি বলবা ম্যাস বুঝলাম, ম্যাসিভ হলে ধাক্কায় বাইর করে দিতে পারে। হোয়াট ডাজ দ্যাট হ্যাভ এনিথিং টু ডু উইথ চার্জ? সেটা একটু দেখি, নোটিস করে দেখো। আমি সাউন্ডটাও দেই, তাহলে আমার মনে হয় ইজিয়ার হবে লিংক করা। Now know what alpha, beta and gamma actually are, but it still took years to understand that they were dangerous and why. The reason why is because they can all ionize neutral atoms. So what is ionization? Well,
it's turning a neutral atom into an ion or a charged atom. এক্স্যাক্টলি, একটা নিউট্রাল অ্যাটমকে আয়ন বানায় ফেলাকে আয়োনাইজেশন, রাইট? আয়োনাইজেশন কিন্তু মানে আয়োনাইজ একটা তোমার ভার্ব, তো ভার্বটার নাউনটাই হলো আয়োনাইজেশন। এই প্রসেসটাকে উই কল ইট আয়োনাইজেশন। এখন কিভাবে চার্জ আপ করি দেখি। ইলেকট্রন নক অফ করলেই চার্জ হয়ে যায়, আর নক অফ করাটা নিয়েই আজকে আমাদের ডিসকাশন। নোটিস করি, And the way radiation does this is by knocking electrons out of an atom. রেডিয়েশন কিভাবে করে? গাইস, তোমরা কি কম্পিউটারের সাউন্ড শুনতে পারতেছো সবাই? Yes, sir. Everyone? Okay. sir. So the way radiation does is by knocking electrons out of atoms. তারপর দেখি। So, alpha, beta, and gamma can all do this, but it turns out that alpha does it easiest, followed by beta, with gamma being the worst. Now let's see why. First, let's look at alpha. We should remember that an alpha particle is like a helium nucleus, and therefore it has a charge of +2. An আচ্ছা, এই যে +2 যদি বলি, there is a name of this +2 charge. Can anyone say the full name of this +2 charge? Anyone, guys? +2 exactly কি? আর দিয়ে ওয়ার্ডটা একটু চিন্তা করে বলো, গাইস। Everyone? আর দিয়ে হ্যাঁ, আর দিয়ে না, চার্জ বললাম, কিন্তু চার্জের আগে আরেকটা ওয়ার্ড লাগবে এই +2 কে যদি তুমি ডিফাইন করতে চাও। কি চার্জ? Radioactive. রেডিও অ্যাক্টিভ চার্জ তুমি জীবনে শুনছো কোথাও? Sir, reduced charge. না, নট রিডিউস চার্জ। খুবই অবভিয়াস, এটা ও লেভেল থেকে জানো। কেন এটুতে এসে এরকম করতেছো Radio- বলো? না, Hidden, ফাইজলামি করতেছো। hidden charge. জানি না, আমি সত্যি জানি না। রিলেটিভ চার্জ। ওয়াও Seriously? Really, হ্যাঁ। seriously. হ্যাঁ, সিরিয়াসলি ইউ ডিড নট নো রিলেটিভ চার্জ এটা? না জানলে তো তখন বলে দিতাম। ওকে, আই থট বেশি অবভিয়াস দেখে বলতেছে না। আচ্ছা, নেভার মাইন্ড। হ্যাঁ, বেশি obviously. এত হাই আইকিউ না স্যার। রাইট। আচ্ছা, তো আলফার অ্যাকচুয়াল চার্জ ইজ নট 2। আলফার অ্যাকচুয়াল চার্জ ইজ নট +2। এই +2টা হলো রিলেটিভ টু দ্য চার্জ অফ এ প্রোটন অর অ্যান ইলেকট্রন। মানে ইলেকট্রনের চার্জের টুয়াইস হলো আমার আলফার চার্জ। এই জন্য দিস ইজ হোয়াট উই কল রিলেটিভ চার্জ। বুঝতে পারছো? ওকে, নেক্সটে যাই। electron has a charge of -1. And we know that opposites attract. So as the alpha goes past the atom, it doesn't need to touch the electron to knock it out. As long as it gets close enough that its electromagnetic attraction can pull on the electron, it can pull it out of the atom. Did you see যে চার্জ কিভাবে একটা ডিটারমাইনিং ফ্যাক্টর হতে পারে এই জায়গায়? এভরিওয়ান? Yes, sir. কিন্তু Okay. স্যার যে ইলেকট্রোম্যাগনেটিকটা আবার কেমন? কি? ইলেকট্রোম্যাগনেটিক বললো এই লোকটা। হ্যাঁ, তাহলে এটা ফোর্সটা কি টাইপের ফোর্স? ও আচ্ছা, মানে বিটুইন আচ্ছা ইলেকট্রিক ফিল্ডে। হ্যাঁ। হ্যাঁ। ওকে, তারপর দেখো। So let's draw a line on the diagram showing how close an alpha needs to be to cause ionization. Now let's look at beta. We should remember that beta is an electron. Same charge as the electron that it wants to knock out. So we know that like charges repel or push each other. So the beta is going to repel the electron in the atom. Now, it's only got a -1 charge compared to the alpha's +2, so it needs to get much closer for its electromagnetic field to push on the electron. Also, a beta is much smaller than an alpha particle, so it has that disadvantage as well. Hence, it must get much closer to the electron to cause ionization. Let's leave a line on the diagram for how close the beta needs to get to cause ionization. Finally, we have gamma. Now, we should remember that gamma is an electromagnetic wave, and so We it has all know no gamma is an charge. electromagnetic wave. Because of this, it has to score a direct hit with a tiny electron to cause ionization, and hence it won't cause ionizations as often as alpha and beta. আচ্ছা, So let's guys, recap. একটা সেকেন্ড। এই যে গামা যে প্রসেসে ইলেকট্রন বের করে আনে,
You have already studied this in your unit 2 nature of light. I don't think আমার তোমাকে আবার বলতে হবে. Can you identify what is the name of that process? The process through Photoelectric which Photoelectric effect. absolutely right. That is my photoelectric effect. Correct. আচ্ছা এটার জন্য একটা ভেরি স্পেসিফিক ওয়েভলেন্থ অফ গামা লাগবে না? হ্যাঁ, of course. frequency. হ্যাঁ। নেক্সট দেখি, স্যার বেটা নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। বলো না। স্যার ওর তো ইলেকট্রনের মতো সেম চার্জ, তো কিভাবে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে নিয়ে যাবে? অ্যাট্রাক্ট করে বলে নাই তো, রিপেল করে বলছে। মানে একদম লিটারালি হি সেড রিপেল করে। যখন ইলেকট্রনের কাছাকাছি চলে আসে, ইলেকট্রনটা অরবিটিং ইলেকট্রনগুলো একটা রিপালসিভ ফোর্স এনকাউন্টার করে। ওকে ওকে, বুঝছো? আচ্ছা স্যার, জি স্যার। এখানে তো অ্যালফা পার্টিকেল হোক বা বেটা পার্টিকেল হোক, এটা তো ইলেকট্রনের সাথে কন্ট্যাক্টে আসে না। তো আপনি বললেন ম্যাস একটা ইনফ্লুয়েন্স করে, বিকজ যত ম্যাসিভ হবে তত কোলিশনে আর কি ইজিলি ইলেকট্রনকে ই না করবে। না না, আমি একটু এক্সপ্লেন করি। আমি বলছি যে চার্জ থাকলে কোলাইড করা ছাড়াও সরায় নিয়ে আসতে পারে। শুনো, আমি বললাম চার্জ যদি থাকে কোলিশন ছাড়াও কিন্তু সরায় নিয়ে আসতে পারে। কিন্তু লেটস সে চার্জের সাথে যখন ম্যাসটাও অ্যাড হয়ে যাবে, যত বেশি ম্যাসিভ তত কোলাইড করলে আরো লার্জার এনার্জি ট্রান্সফার করতে পারবে, দ্য হায়ার দ্য চান্স অফ ইট গেটিং আয়োনাইজড। কিন্তু ফ্যাক্টর তো কোলাইড তো দুইটা। করেই না। বুঝি নাই। করে না মানে কোলাইড কি তো এই জন্য করেই না। না না, এখানে কোলাইড করায় নাই এই ডায়াগ্রামে, বাট ডাজ দ্যাট মিন যে কোলাইড অ্যাকচুয়ালি কখনো করে না? অফকোর্স কোলাইড করতে পারে। ও আচ্ছা, ওকে। এবার ক্লিয়ার হয়েছে? জি। মানে চার্জের কন্টেক্সটে দিয়ে দেখাইছে যে কোলিশন ছাড়াও মানে কিভাবে বের করে নিয়ে আসতে পারে, বাট কোলাইড হইতেই পারে। অ্যাবসলিউটলি ফাইন। নেক্সট দেখি, দ্য নেচার অফ বিটা ইজ অ্যান ইলেকট্রন। আচ্ছা, এই টার্মগুলো একটু খেয়াল রেখো। এক্সামে বলবে হোয়াট ইজ দ্য নেচার। নেচার শুনে কিন্তু মাথায় আসে প্রপার্টি, তাই না? যখন তুমি ফার্স্ট টাইম শুনবা দ্য নেচার অফ দিস, নেচার অফ দ্যাট, মাথায় কিন্তু ক্যারেক্টারিস্টিক, প্রপার্টি এইসব টার্মস আসে। But when you talk about nature of beta, always remember this is basically an electron. It is called beta to distinguish it from other electrons, since beta originates from within the nucleus. যেহেতু বিটা আমার নিউক্লিয়াসের ভিতর থেকে আসে, ওকে ডিস্টিংগুইশ করার জন্য we call it beta and has a relative charge. এই দেখো, আমি যে আর দিয়ে ওয়ার্ডটা বলছিলাম, দেখো ওয়ার্ডটা, it has a relative charge of -1. The range of beta is in air is a few hundred centimeter. The ionizing power, আচ্ছা in air কেন বলতে হচ্ছে প্রত্যেকবার? Why are we saying in air? আমি যদি in space বলি তাহলে কি few thousand centimeter কি হবে? Guys, can you tell me? হ্যাঁ, মানে ইন ভ্যাকুয়াম এটা মানে একদমই স্টপ হবে না। exactly. How about alpha? আলফাটা যদি বলি in vacuum, alpha range কি হবে guys? What do you say? ওটাও infinite হবে। হ্যাঁ, কেন? এয়ারের ভিতরে যে থেমে যায় কিছু দূর যাওয়ার পরে, থামেটা কিসের কারণে? Ionization. Collision. এয়ারকে Exactly. আয়োনাইজ করে ফেলে। Right, Air due particles. to collisions, right? Exactly, due to collisions with air particles. The ionization power of beta is moderate, and so is its penetration power. Beta is stopped or absorbed by few millimeter thick aluminium. Beta ke tumi few millimeter thick aluminium দিয়ে stop করে ফেলতে পারবা। এবার moving on to gamma. Gamma, like other two types of radiation, also originate from within the nucleus. After an alpha or beta particle had been emitted from the nucleus, it is left with an excess energy. This energy is released in the form of gamma ray photons. This is actually a 2-mark question, everyone. This is actually a 2-mark question. This could easily be 3-mark question. পুরোটা একটু পড়ো, যতটুকু আমি রেড বক্সের ভিতর রাখছি। Everyone, please read this one more time. পুরোটা একবার একটু পড়ো, everyone. গামাও নিউক্লিয়াস থেকে আসে, কিন্তু গামাটা রিলিজড হয় কখন বা কিভাবে? You'll have the answer over here. After an alpha or beta particle had been emitted from the nucleus, it is left. আচ্ছা, এই যে ইট বললাম, এখানে ইটটা বলতে কি বোঝাচ্ছি গাইস? ক্যান ইউ আইডেন্টিফাই? ইট বলতে কি বুঝতেছি এখানে? Nucleus. Exactly. The nucleus is left with an excess energy. তো দেখো, ইউনিভার্সে কোনো কিছুই তো এক্সেস পছন্দ করে না। আমরা থার্মাল ফিজিক্সেও কিন্তু এরকম একটা ডিসকাশনে গেছি যে ইউনিভার্স
কখনো কোনো কিছুর ইমব্যালেন্স পছন্দ করে না, সেটা তোমার প্ল্যানেটারি স্কেলে হোক অথবা তোমার মলিকুলার স্কেলে হোক। দ্য ইউনিভার্স ডাজ নট লাইক ইমব্যালেন্স ইন এনিথিং। তো এই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স আউট করার জন্য এই এক্সেস এনার্জিটাকে কি করে দেয়, রিলিজ করে দেয় ইন দ্য ফর্ম অফ গামা রে ফোটনস। গাইস ক্লিয়ার এই পার্টটা? তার মানে স্যার প্রত্যেক অ্যালফা এন্ড বেটা এমিশনের পরে একটা গামা এমিশন হবেই হবে। এক্স্যাক্টলি, এই যে দেখো therefore the emission of alpha and beta is always followed by emission of gamma। তারপর আসি ডিকে ইকুয়েশনস। এই ডায়াগ্রামটা উপরে যাবে, এই ডায়াগ্রামটা উইল গো ওভার হিয়ার আয়োনাইজেশনের ভিতরে, যেটা অলরেডি দেখলাম। এখানে আসো, ডিকে ইকুয়েশন গুলো খুব দরকার। এন্ড এগেইন নাথিং নিউ, আমি একটু ফাস্ট যাচ্ছি গাইজ বিকজ এগুলো অলরেডি তোমার ও লেভেলে দেখা হয়ে গেছে, বাট তার মানে এই না যে আমি স্কিপ করে চলে যাচ্ছি জাস্ট বিকজ ইউ আর সিন দিস ইন ইউর আইজিসিএসএস। আমি দেখতেছি কিন্তু একটু ফাস্ট যাব বিকজ নাথিং ইজ নিউ অ্যাজ অফ ইয়েট। দেখো আমরা ডিকে ইকুয়েশনসে চলে গেলাম, আমাদের টপিক হলো ডিকে ইকুয়েশন। কিন্তু ইকুয়েশন গুলোর দিকে যখন তুমি তাকাও ইউ ডোন্ট সি ইকুয়ালস টু সাইন, এরকম একটা অ্যারো ওয়ান ডাইরেকশনাল। ইকুয়াল টু সাইন না দিয়ে এরকম অ্যারো দেওয়ার লজিকটা কি? ক্যান ইউ আইডেন্টিফাই গাইস? এনিওয়ান জাস্ট ট্রাই তো করো। ইকুয়ালস টু সাইন না দিয়ে এই অ্যারো দেওয়ার লজিকটা কি? ক্যান এনিওয়ান আইডেন্টিফাই Not দিস? ক্লোজ টু মানে তো আফটার দিকে স্যার এটা আগের দিকেরটা সেম জিনিস, কিন্তু সেম জিনিস তো না। ইয়েস, কিন্তু অ্যারো এক ডাইরেকশনে কেন? এক ডাইরেকশনের এক অ্যারো যেতে মানে পারবে হলো না। বিকজ এটা এক্স্যাক্টলি দিস ইজ Irreversible. অ্যান ইরিভার্সিবল প্রসেস। ঠিক আছে, তুমি একটা নেপচুনিয়াম আর আলফা পার্টিকেলকে সুপার গ্লু বা ফেভিকল দিয়ে চিপকাইলেই আবার অ্যামেরিশিয়াম হয়ে যাবে না জীবনেও কখনো। এখানে দের ইজ দিস কনসেপ্ট অফ বাইন্ডিং এনার্জি, যেটা আমরা যখন অ্যাস্ট্রোফিজিক্স এর ফার্স্টের দিকে যাব তখন উইল ডিসকাস দিস বাইন্ডিং এনার্জি। নাও ইজ নট দ্য টাইম। আগেটা দেখি। এই যে অ্যামেরিশিয়াম ডিকে করলো, নেপচুনিয়াম হয়ে গেল। তুমি জাস্ট উপরের ম্যাস নাম্বার আর অ্যাটমিক নাম্বারটা দেখো। 237 plus 4 gives me 241, 93 plus 2 gives me 95. This is what an alpha decay looks like. Now let's take a look at beta decay. বিটাতে দেখবা ইট্রিয়াম, আর বিটার ইয়ে হলো 0-1। বিটা হলো একটা ইলেকট্রন, রাইট? সো ওর তো কোনো ম্যাস নাম্বার থাকতেই পারে না, বিকজ এই ম্যাস নাম্বার বলতে আমরা বুঝাই সাম অফ প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বার। বিটার ভিতর না আছে কোনো প্রোটন, না আছে নিউট্রন, এই জন্য ওর কোনো ম্যাস নাম্বারও নাই। তুমি বলবা ওয়েট আ সেকেন্ড, দ্যাটস ফাইন। তাহলে ম্যাস নাম্বার না থাকলে ও প্রোটন নাম্বার কোথা থেকে আসে? ওর কি ভিতর কোনো প্রোটন আছে? নো, ওর ভিতর প্রোটন নাই, বাট দ্য রিলিজ অফ আ বিটা পার্টিকেল increases, I repeat, increases the atomic number, এই জন্য এখানে -1। সো স্ট্রনশিয়াম যখন বিটা ডিকে আন্ডারগো করে ইট বিকামস আ ইট্রিয়াম। তুমি আবার ব্যালেন্স আউট করার চেষ্টা করো, ইউ উইল গেট দ্য সেম থিং। এই ল ইকুয়েশনটা অফ কনজারভেশন অফ চার্জ। হ্যাঁ, অফকোর্স ডেফিনেটলি। ল অফ যে কোনো ইভেন্টেই চার্জ আমার কনজার্ভ হইতেই হবে, যে কোনো ইভেন্টেই চার্জ মাস্ট বি কনজার্ভ। ওকে, এবার এটার জন্য যদি দেখি, দিস ইজ আই উড সে আমাদের পুরা নিউক্লিয়ার ফিজিক্সের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট decay equations, carbon 14 এর দিকে। carbon 14 is a radioactive isotope of carbon. ও যখন বিটা ডিকে করে it becomes an isotope of nitrogen. So the decay equation is equated with an arrow sign to represent that the radioactivity is an irreversible process. Next এ যাই। স্যার একটা কোশ্চেন sir. ছিল। বলো। স্যার এই বিটা পার্টিকেলটা তো আপনার নিউক্লিয়াস এমিট করে না? অফকোর্স নিউক্লিয়াসের ভিতর থেকে বের হয়, রাইট? নিউক্লিয়াস থেকে কেমনে ইলেকট্রন মানে যে নেগেটিভ চার্জ বাইর হয়? নিউক্লিয়াসে না শুধু প্রোটন আর নিউট্রন থাকে? হ্যাঁ, ইন্টারেস্টিং। এটাতে তুমি দুইটা এক্সপ্লেনেশনে যেতে পারো, একটা হলো কোয়ার্ক ট্রান্সফরমেশনে আর একটা হলো ও লেভেলের স্ট্যান্ডার্ডে। ও লেভেলের স্ট্যান্ডার্ড হলো যেটা একদম অ্যাকসেপ্ট করে, সেটা হলো আমি যদি নিউট্রন দেখি, অ্যাকচুয়ালি নিউট্রনের ম্যাস যদি দেখি, ইউড সি একটা নিউট্রন কিন্তু স্লাইটলি হেভিয়ার দেন আ প্রোটন। এটা কি দেখছো? আমি যদি একটা নিউট্রন দেখি, লেটস সে দিস ইজ দ্য নিউট্রন। ওকে, এটা একটা খুবই খুবই সুপারফিশিয়াল এক্সপ্লেনেশন, বাট দিস ওয়ার্কস। একটা নিউট্রন নিউট্রাল কেন? ওয়াই ইজ আ নিউট্রন নিউট্রাল? ইটস সেইড যে একটা নিউট্রনের ভিতরে, এটা তো টেনিস বল এঁকে ফেললাম, আই ক্যান সে ইট লাইক দিস, একটা নিউট্রনের ভিতরে রিসাইড করা হলো
একটা প্রোটন আর একটা ইলেকট্রন দুজন একসাথে থাকে দেখে, দেখো তো প্রোটনের চার্জ কত, +1 রিলেটিভ চার্জ, ইলেকট্রনের চার্জ কত, -1। এই জন্য ওরা দুইজন একসাথে থাকে দেখে the whole thing is neutral। নিউট্রন তো নিউট্রাল, বাট যখনই ওয়েট আ সেকেন্ড এই ইলেকট্রনটা বের হয়ে গেল, এখন দেখো তো দ্য মোমেন্ট দ্য ইলেকট্রন লিভস, এটা কি আর নিউট্রন থাকবে? ইলেকট্রন বের হয়ে গেলে এই পুরো জিনিসটা কি হয়ে যায় দেখো তো, ইলেকট্রন আর নাই, পজিটিভ ইলেকট্রন আর হয়ে নাই, যায়। না পজিটিভ না, পার্টিকেলটার নাম কি হয়ে যাবে যদি ইলেকট্রন চলে যায়? proton. এক্স্যাক্টলি, প্রোটন। yes, this is স্যার how, এভাবেই স্যার প্রোটন নাম্বার বাড়ে। yes, this is exactly how proton number increases। এটা হলো ও লেভেলের স্যার এক্সপ্লেনেশন। স্যার অ্যাকচুয়ালি কি হয়, লাইক মানে বুঝতেছি তো কোয়ার্ক Actually, ফ্লেভার quark. চেঞ্জ হয়, হ্যাঁ কোয়ার্ক হ্যাঁ ফ্লেভার, হ্যাঁ হ্যাঁ, এখানে লেপটেন্স কিভাবে আসলো এখান থেকে হঠাৎ করে? কোয়ার্ক ফ্লেভার চেঞ্জ তো আরেকটা কোয়ার্ক কি ফর্ম হওয়ার কথা না? না নট রিয়েলি, এটা আমরা ভিডিওতে যাই তখন দেখি, ভিডিওতে যাবো আজকে। এটা আমরা পার্টিকেল ফিজিক্সে পড়ছিলাম, এই এটা ডিটেইলস পার্টিকেল ছিল না। ফিজিক্সে পড়ে নাই, না এটা পড়ে নাই, এটা পড়ে নাই, এই ডিকে ইকুয়েশন পার্টিকেল ফিজিক্সে পড়ে নাই। বাট ডু ইউ না সি, ওই যে নিউট্রন, যে প্রোটন, ইলেকট্রন আর অ্যান্টি ইলেকট্রন ওই নিউট্রিনো ইকুয়েশনটা দ্বারা। ছিল, বাট ইয়াটা মানে রাইট রাইট রাইট, কোয়ার্ক আচ্ছা ফ্লেভারের আচ্ছা, ইয়াটা ছিল না। হ্যাঁ ওটা চেঞ্জের দেখবো, ওটা দেখবো, ওটাও দেখবো ডেফিনেটলি। আচ্ছা আরেকটা হলো আইসোটোপে আসি এবার। আইসোটোপ তুমি জানো কি? আমি অনেক সময় বলতে দেখি স্টুডেন্টদের আইসোটোপস আর এলিমেন্টস, রং, একদম রং হবে। আমি A2 স্টুডেন্টদেরকে পর্যন্ত দেখি আইসোটোপস আর এলিমেন্টস উইথ ব্লা ব্লা ব্লা। আইসোটোপস আর নট এলিমেন্টস। এক ওয়ার্ডে যদি জিজ্ঞেস করে আইসোটোপ জিনিসটা কি, the answer would be atoms of the same element with the same number of, লাগবে না, with the same atomic number but different mass number। যেরকম আমি যদি এটার কথা বলি, অ্যাকচুয়ালি এটা ও লেভেলের একটা কোয়েশ্চেন আসছিল, স্ট্রনশিয়াম 90 আর ইট্রিয়াম 90। শুনো কোয়েশ্চেনটা, শুনো, খুব লেম কিন্তু, বাট এটা ও লেভেলের স্টুডেন্টরাও পারে না, এটুতে এসে যখন এই টপিকে জিজ্ঞেস করি এটু স্টুডেন্টরাও পারে না। দেখি তোমরা ফিগার আউট করতে পারো নাকি। স্ট্রনশিয়াম এন্ড ইট্রিয়াম, they have the same mass number but different, শুনো, strontium and yttrium, they have the same mass number but they have different atomic number, but they're still isotopes। Explain how। সেম They are এলিমেন্ট না স্যার? different elements, exactly, the answer is different elementary isotopes. exactly, absolutely right। So the answer is they are isotopes but of different elements। strontium 90 হলো স্ট্রনশিয়ামের আইসোটোপ, ইট্রিয়াম 90 হলো আমার ইট্রিয়ামের আইসোটোপ। এইসব জিজ্ঞেস করে কোয়েশ্চেন পেপার? ওয়াও, লেম ছিল স্যার। আমি বানাই নাই তো কোয়েশ্চেনে, এটা কি আমি বানাইছি? এইসব এর এক্সেল মানে Sir, এত আমার আমার আইকিউ কম নাকি আসলে এরকম? এত টাকা দেখি এইসব এইসব কোয়েশ্চেন জিজ্ঞেস করার জন্য? হ্যাঁ, এটা কোয়েশ্চেন কম পাজল বেশি, তাই না? ওই যে এখন ফেসবুকে নিয়ে পাজল দেখতেছি না, না, দাঁড়া দাঁড়া, সবাই পাজল না, হাত দিতে থাকে ওগুলো। রিডেল রিডেল রিডেল, পাজল না রিডেল। রিডল, হ্যাঁ রিডেল আচ্ছা, হইলে তো একটু মজা থাকবে, এসব কি? এইসব তাও কি? ঠিক, তাও ঠিক। এইসব দিয়ে তো পোলা পয়েন্ট ডিপ্রেশনে পড়ে যায়। আচ্ছা এই এখানে আসো, এখন আমরা একটু প্রপার্টিজ নিয়ে ডিসকাস করি। ওকে, এইটা ও লেভেলে ছিল না, দিস ইউ ডিড নট হ্যাভ ইওর ইন ইওর আইজিসিএসসিস। এখন থেকে স্টার্ট হলো এ লেভেলের আইডিয়াস গুলা। দেখি, রেডিও অ্যাক্টিভিটি হ্যাজ টু প্রপার্টিজ। কি কি প্রপার্টি দেখি? একটা হলো আমার র্যান্ডমনেস, আর একটা হলো আমার স্পন্টিনিটি। একটা হলো প্রপার্টি আমার র্যান্ডমনেস, আর একটা প্রপার্টি হলো আমার স্পন্টিনিটি। আবার র্যান্ডমনেসও দুই রকম, একটা হলো র্যান্ডমনেস অফ স্পেস, আর একটা হলো র্যান্ডমনেস অফ টাইম। এগুলো কি ও লেভেলে পড়ছো গাইস? এনিওয়ান? না। ওকে ওকে ফাইন, নো প্রবলেম। আমি এক্সপ্লেন করতেছি, খুব কেয়ারফুলি দেখো। দুইটা ওয়ার্ডের উপরে বেস করে আমার পুরোটা কনস্ট্রাক্টেড, এন্ড দ্য টু ওয়ার্ডস আর when and which। Radioactivity, always remember, is a random process. What does that mean? It means that it cannot be predicted which radioactive atom will decay next or when it will decay। শুনো, এটা এত সিম্পল একটা স্টেটমেন্ট যে ওভারঅল you think you have understood, বাট আমি যদি এখন তোমাকে এটাকে এক্সপ্লেন করতে বলি when and which, তখন দেখবা তুমি আবার আটকায় যাচ্ছ। এই জন্য what I'll do is I'll give you একটা খুব সিম্পল
এক লাইনে হলে ভালো হতো, বাট নো প্রবলেম। গাইজ একটু দেখতে থাকো। আমি যদি এটা একটা ম্যাট্রিক্সের মতো বানাই, 1 2 3 4 5 আর লেটস সে 6, ওকে 6টা। এখন আমি একটু সিলেক্ট করলাম, সিরিয়াসলি আচ্ছা, কয়টা হলো আমার পার্টিকেল টোটাল? 12টা। আই থিংক 12 ইজ ইনাফ। একদম ইজিলি তুমি রিলেট করতে পারতেছো, 12, আমি আর নাম্বার দিলাম না। ওকে, এখন এই 1 থেকে 12-র ভিতরে তোমাদের কি কারো বার্থ ডে দেখতেছো? এনিওয়ান? ক্যান ইউ ফাইন্ড ইউর বার্থ ডেট অ্যামং 1 থেকে 12? এনিওয়ান? Yes, sir. কে কে বললা? আরে আমি আমি কি, স্যার। নাম বলো না। শাফিন। শাফিন, আচ্ছা শাফিন তোমার ইয়ে বলো, বার্থ ডেট বলো। স্যার 11th 11 মানে দিস ওয়ান। কি ভাই, আমিও 11। ভালো তো, ভালো, গুড গুড গুড, এক্সেলেন্ট এক্সেলেন্ট, ভালো তো, আমার একবারে হয়ে গেল। আচ্ছা 11। এখন লেটস সে এই নিউক্লিয়াসটা কখন ডিকে করবে? when? can you identify? ধরো ডিকে করা মাত্র স্টার্ট করলো, do you really think ওই এই সিকোয়েন্সে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই সিকোয়েন্সে ডিকে করবে? of course not. No, there is sir. no way it will decay in this sequence. কোনো ভাবেই ও এই সিকোয়েন্সে ডিকে করবে না, absolutely no way. এটাই র্যান্ডম, যে কোনটা কখন ডিকে করবে এটা কোনোভাবেই প্রেডিক্ট করা পসিবল না। লেটস সে ও স্টার্টই হইতে পারে এটা দিয়ে, ওর সবগুলা শেষ হয়ে যাওয়ার পরে একদম লাস্টে হতে পারে, ওর মাঝামাঝি এসে ও ডিকে করতে পারে। সো কোনটা নেক্সট ডিকে করবে, there is no way you can determine that. তুমি বলো ওকে ফাইন, দিস মেক্স সেন্স। কোনটা নেক্সট ডিকে করবে, which radioactive atom will decay next or which radioactive নিউক্লিয়াস উইল ডিকে নেক্সট, সেটা আইডেন্টিফাই করা যায় না। তুমি বলো এটা বুঝছি, এক্সেলেন্ট, ওকে ফাইন। ওয়েনটা কি রিপ্রেজেন্ট করে? ওকে, আমি যদি বলি যে এখন বাজে হলো 6:47 PM, অলরেডি কিন্তু ডিকে করা স্টার্ট করছে। কয়টা বাজে ও ডিকে করবে? ক্যান ইউ আইডেন্টিফাই দ্যাট? নেভার। This anytime is 6, after exactly, 6:47. anytime after 6:47. এই যে জিনিসটা যে র্যান্ডম, এটা হলো randomness of time. That means when it will decay, this is also a random thing. Guys, which are when এর কনসেপ্ট কি সবার absolutely clear? Everyone? Yes, sir. Okay, great. তাহলে মনে রাখবো কিভাবে? মনে রাখার জন্য আমি প্রায় সময় দেখি স্টুডেন্টদের একটা জায়গায় খুব কনফিউশন হয়, তাদেরকে আমি খালি একটাই রিকোয়েস্ট করি, বাংলায় এই ওয়ার্ডটা একটু দেখি নাও আমার লাস্ট গেমটা, এটা মজা পাইবা, দেখি নাও লাস্ট দিস আমি লিখছি তো, দেখো এনিওয়ে বুঝছিলাম, ওইটা কি জানি না গেম নিয়ে কি জানি বলতেছিল, পরে কি চলে গেল। নেভার মাইন্ড বললো চলে যায় নাই, আমি মিউট করে দিছি। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, বাংলায় এই দুইটা ওয়ার্ড মনে রাখো, তাহলে দেখবার কখনো তুমি এখানে আটকাচ্ছ না। এন্ড ইনসিডেন্টালি কখনো ইজ ওয়ান অফ দোজ ওয়ার্ডস, জাস্ট মাথায় রাখবা কোনটা কখন ডিকে করবে সেটা প্রেডিক্ট করা যায় না। দিস ইজ ওয়ান অফ দোজ টার্ম যেটা বাংলায় রিলেট করাটা আরো ইজিয়ার হয়। রেডিও অ্যাক্টিভিটি, র্যান্ডম প্রসেস মানে কি, কোনটা কখন ডিকে করবে, there is no way you can predict that. I hope এটা নিয়ে আর কোনো প্রবলেম নাই। Can I move on to the next topic, everyone? আজান দেয়। আচ্ছা ঠিক আছে, আজান শেষ হোক তারপরে ব্রেক দিচ্ছি। নোটিস করে স্যার গাইস, উইচটা আবার একটু বুঝাবেন। which মানে নেক্সট কোনটা ডিকে করবে সেটা বলতেছি। যে 12টা ছিল, যে তুমি একটা ডিকে করলো, লেটস সে 6 নাম্বারটা ডিকে করলো,
তুমি দেখলা চোখে দেখলা 6 নাম্বারটা ডিকে করলো, 6 নাম্বারের পরে কোনটা ডিকে করবে? ডু ইউ নো দ্যাট? নো। না। এটাই বলতেছি যে which one will decay next, কোনটা ডিকে করলে সেটা তো দেখতেছো, কিন্তু এটার পরে কোনটা ডিকে করবে, there is no way for you to predict that. This is very similar to popping of kernel. তোমরা কখনো পপকর্ন বানাইছো? Have you ever made popcorn? Yes, sir. পপকর্নের কার্নেল গুলা, এই যে দানাগুলাকে কার্নেল বলা হয়, পপকর্নের কার্নেল গুলা কোনটা কখন পপ করবে তুমি জীবনও প্রেডিক্ট করতে পারবা না। সো ওই সেন্সে পপকর্নের কার্নেল ইজ অ্যানালগাস, অর পপিং অফ কর্ন or popping of the kernel is analogous to radioactive decay. And guess what, এটা নিয়ে অলরেডি এক্সামে কোশ্চেন আসছে, এক্স্যাক্টলি এটা নিয়ে কোশ্চেন আসছে যে কোন সেন্সে দিস ইজ অ্যানালগাস আর কোন সেন্সে এটা অ্যানালগাস না। এটা সবার কি ক্লিয়ার? হ্যাঁ বলো, আনাব বলো। স্যার স্পন্টানিটি আর ওয়েন কি একই জিনিস না? না না না, স্পন্টানিটি পুরো অন্য জিনিস। স্পন্টানিটি মানে ইংলিশে কিন্তু অন্য জিনিস, যে হি ইজ আ ভেরি স্পন্টেনিয়াস ম্যান, মানে যখন যা খুশি করে ফেলতেছে, রাইট? ইংলিশ ল্যাঙ্গুয়েজে দ্যাটস হোয়াট উই মিন বাই স্পন্টেনিয়াস। কিন্তু when it comes to radioactivity, spontaneity is a very very different meaning. Spontaneous মানে হলো unaffected by external factors. এই যে দেখো, radioactivity is a spontaneous process, which means it is unaffected by external factors. External factor গুলা কি? Temperature, pressure, etc. So you must be wondering, wait a second, তুমি americium 241 এর একটা আইসোটোপ নাও, স্যাম্পল নাও, you take americium 241, এটা নিয়ে তুমি একদম ডিপ ফ্রিজে রেখে দাও, শুনো আমার কথা, এটা নিয়ে you put it in your freezer. You must be wondering, wait a second, এখন ঠান্ডায় নিশ্চয়ই ওর ডিকে রেট কমে যাবে। ও যদি পুরাটা ডিকে হয়ে যেতে লাগতো 1 ঘন্টা, এখন ফ্রিজে রাখলে পুরাটা ডিকে হইতে নিশ্চয়ই আরো বেশি টাইম লাগে। এটা মাথায় আসে না গাইস? এভরিওয়ান? Yes, sir. হ্যাঁ, অফ কোর্স দিস ইজ রং। অর তুমি যদি বলো এই অ্যামেরিশিয়াম 241টাকে আমি একদম ওভেনের ভিতর দিয়ে আমি ওভেন অন করে দিলাম, এখন তো আরো ফাস্টার দিকে হওয়া উচিত। নো, তুমি একদম ফ্রিজারে রাখলেও ডিকে রেট আনএফেক্টেড থাকবে, একদম ওভেনের ভিতরেও এই দোজকের আগুনে রাখলেও ও ডিকে রেট আনএফেক্টেড থাকবে। এন্ড দ্যাটস হোয়াট মেক্স দিস এই স্পন্টেনিয়াস প্রসেস। কেমনে সম্ভব মানে বুঝি নাই। মানে স্যার টেম্পারেচার ডিফারেন্ট। আরেকবার কি বললা? এই এক্সটার্নাল ফ্যাক্টরস কিভাবে আনএফেক্টেড, ওটা কিভাবে? আসলে তো টেম্পারেচার বাড়ালে রেডিওঅ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার কথা না? অ্যাবসলিউটলি নট। টেম্পারেচার বাড়লে কেন রেডিওঅ্যাক্টিভিটি বাড়বে আমাকে বলো একটু। ওকে, আমি বলি বুঝতেছি তো, আমি এক্সপ্লেইন করি, শুনো না। তুমি বলবা তোমার মাথায় কি আসতেছে, গ্যাস লজের পরে কিন্তু এটা দেখতেছি, তোমার মাথায় মেবি আসতেছে আরে ওয়েট আ সেকেন্ড, টেম্পারেচার যদি এক্সটার্নালি বাড়ে তাহলে ভিতরে ওদের মলিকুলার কাইনেটিক এনার্জি বাড়বে, ওরা আরো ভাইব্রেট করবে ফাস্টার, তাহলে ওরা ব্রেক ডাউন করবে আরো ফাস্টার। এটা মাথায় আসছে? এইটাই তো স্যার। হ্যাঁ, তোমার মাথায় আসছে আরেকজন, দ্যাট ইজ মলিকুলার বন্ড। You are not discussing this or looking at this from a molecular level. Atom ভেঙে যাবে টেম্পারেচার বাড়াইলে, দেখো তো পার্টিকেলস ভাঙে। হ্যাঁ, এক্স্যাক্টলি। Will an atom disintegrate গরম করলে? জীবনেও না। এবার কি অ্যানসার পাইছো? Yes, sir. স্যার ফোটন এমিট করলে যে মাইক্রোওয়েভে যদি রাখি তাইলে তো করার কথা না? বুঝি নাই। তখন তো যদি ফোটন মানে ফোটন দিয়ে যদি করি, ফোটন এমিট করি যদি ওটার উপর আপনার রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়ালটার উপর, তখন সেটা তো আর তাহলে আর রেডিওঅ্যাক্টিভ প্রসেস থাকে না। রেডিওঅ্যাক্টিভ প্রসেস ইজ আ ন্যাচারাল প্রসেস। ন্যাচারালি ডিসইন্টিগ্রেশন অফ দ্য নিউক্লিয়াসকে আমি রেডিওঅ্যাক্টিভিটি বলি। আর তুমি যদি ইনডিউস করো, যেটাকে ফিশন বলি আমরা, ইনডিউসড ফিশন, অনেক সময় উই ইউজ দ্য টার্ম ইনডিউস, যে কোনো ভাবে একটা এক্সটার্নাল এজেন্ট দিয়ে, ক্যাটালিস্ট দিয়ে, ক্যাটালিস্ট আবার কেমিস্ট্রি ক্যাটালিস্ট না প্লিজ, আমি ওকে ব্রেকডাউন করতেছি, দেন ইটস নট রেডিওঅ্যাক্টিভিটি এনিমোর। রেডিওঅ্যাক্টিভিটি ওই ন্যাচারাল প্রসেস একটা, ইটস নট আপ ফর হিউম্যান ইন্টারভেনশন। বুঝতে পারছো? ইন্তিসার জিজ্ঞেস করছিলা তুমি কি অ্যানসার পাইছো? হ্যাঁ পাইছি। তোমার কি নামাজ পড়তে যাবে এখন? স্যার আজান শেষ। Yes, sir. স্যার এখন ঠিক আছে যাও, এখন আজানের ব্রেক, আমরা ঠিক 7 মিনিট পরে স্টার্ট করব আবার। ওকে স্যার, বাই। বাই। রাইট, ওকে। সো এই নেক্সট ক্লাসে উইল সি একটা খুবই
detailed video lecture on a nuclear reactor. আর আমি কিছু রেফারেন্সও রেডি করে রাখছি তোমাদের জন্য। আমি জানি না তোমরা এটা দেখছো নাকি, সিরিজটা দেখছো নাকি, বাট আমার খুবই ফেভারিট একটা টিভি সিরিজ ছিল চার্নোবিল। তোমরা কি চার্নোবিল দেখছো কেউ? জি স্যার, তো বলি ওয়ান অফ দ্য বেস্ট টিভি সিরিজ এভার, রাইট? খুবই ভালো লাগছে আমার কাছে। শর্ট সিরিজ, মানে ইউ ক্যান কম্পেয়ার দ্যাট উইথ ব্রেকিং ব্যাড, ওটা অন্য জিনিস। হ্যাঁ 5টা এপিসোড, কিন্তু আমার চার্নোবিল এক্সিলেন্ট লাগছে, আর অনেক ডিটেইল ছিল জিনিসগুলা। সো চার্নোবিল এক্সপ্লোশনটা কোথায় হয়েছিল এক্স্যাক্টলি? ইউক্রেন, মডার্ন ডে ইউক্রেন প্রিপেয়ার, দ্যাটস ফাইন, কিন্তু কিসের ভিতরে? এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ভিতরে। দ্যাট হ্যাপেন্ড ইন 1986, 26 এপ্রিল ভোরবেলা। সো সেটা নিয়ে আমরা ডিসকাস করব যে এরকম একটা নিউক্লিয়ার ক্যাটাস্ট্রফি হওয়ার পরে আফটার ম্যাথটা কি হতে পারে। ইটস বিন অলমোস্ট কত ইয়ার্স, 35 ইয়ার্স এর উপরে, অলমোস্ট 35 ইয়ার্স। এখন পর্যন্ত দ্য প্লেস ইজ নট লিভেবল। এখন পর্যন্ত কিন্তু কোনো মানুষ ওখানে থাকতে পারে না, বিকজ ওইখানে রেডিও অ্যাক্টিভিটি লেভেল এতই হাই। এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে উইল মুভ অন টু ইউনিট 4। ইউনিট 4 এর একটা খুবই ইম্পর্টেন্ট লেকচার শিট আমরা আরে শেষ করে ফেলবো। বাট বিফোর দ্যাট একটা ছোট্ট টপিক বাকি রয়ে গেছিল, সেটা আমি রেখে দিয়েছিলাম, সেটা আজকে আগে একটু ডিসকাস করে নেই। আচ্ছা, পার্টিকেল ফিজিক্সে ছিলাম। উই হ্যাভ অলরেডি সিন ক্রিয়েশন এন্ড অ্যানাইলেশন। গাইজ মনে আছে ক্রিয়েশনের আরেক নাম কি? গাইজ ক্যান ইউ গিভ মি অ্যানাদার নেম ফর ক্রিয়েশন? পি দিয়ে ওয়ার্ডটা। প্রোডাকশন। এয়ার প্রোডাকশন। তুমি কি রিপ্রোডাকশন বলছো? স্যার পেয়ার প্রোডাকশন। ঠিক আছে ওকে। আর একটা হলো আমার অ্যানাইলেশন। ওকে আচ্ছা, অ্যানাইলেশন আমি জানি না তোমরা কেউ স্টার ট্রেক দেখছো নাকি। তোমরা যদি বিগ ব্যাং থিওরি দেখে থাকো শেলডন কুপারের, ও কন্টিনিউয়াসলি স্টার ট্রেক আর স্টার ওয়ার্স এর রেফারেন্স দিতে থাকে। সো এটার ভিতরে there is this ship called এন্টারপ্রাইজ, and এই যে this is that enterprise, right? এই এন্টারপ্রাইজ কিভাবে কাজ করে দেখি। If a particle and its antiparticle meet, এটা অলরেডি কিন্তু জানি, একটা জাস্ট কুইক রিভিউ করতেছি ইউনিট 4 এর, বিকজ তোমাদের যে নেক্সট এক্সামটা দ্যাট ইজ অন ইউনিট 4। ড্রেসিং টেবিলে রেখে আসো, আর এখানে আসো না, এটা কি হইতেছে। এনিওয়ে তাও দেখি শুনি নাই। এটা কি স্যার ট্রেন্ডিং হয়ে গেল যে মাইক অন করে ভাষার কথা বলা? কি জানি, আই ডোন্ট নো। If a particle and its antiparticle meet, antiparticles are antimatter versions of regular particles. It already দেখছি। They will disappear to be replaced by equivalent energy, and we call this process annihilation. এই যে এটা নিয়ে বলতেছিলাম, the reaction was supposedly the main power source to drive the Starship Enterprise in the science fiction series Star Trek. Annihilation reactions could not be used as a power source on Earth. Interesting, দেখো, as antimatter exists so rarely. Antimatter এতই অল্প এক্সিস্ট করে যে এটা তুমি পাওয়ার সোর্স হিসেবে আর্থের ভিতর জীবনে ইউজ করতে পারো না। পুরো তাহলে যে স্টারশিপ এন্টারপ্রাইজ যে করছে, এই জন্যই তো এটা ফিকশন বাবা, এটা ফিকশন, and this is real life. Also, if we could find supply of antimatter, it would annihilate on contact with matter. This would most likely be before it reached the reaction chamber we had set up to use the energy for conversion into electricity. Okay. আমি ইলেকট্রন ভোল্ট আমাদের দেখা শেষ। আমি জাস্ট একটা পার্টের জন্য ওয়েট করতেছি, যেটা নিয়ে আজকে ডিসকাস করে আমরা পার্টিকেল ফিজিক্সের ওয়ার্কশিটটাতে যাব। তাহলে আমরা বলতে পারবো যে ইয়েস, আমরা প্রপারলি পার্টিকেল ফিজিক্স একদম কমপ্লিটলি শেষ করছি। পেয়ার প্রোডাকশন উই নো, অ্যানালাইজেশন গাইস প্লিজ এই সাবজেক্ট ভোকাবুলারি একটু দেখো, 1 মার্ক 2 মার্কের কোশ্চেন আসে এখান থেকে। আমি একটু হেডস আপ দিয়ে রাখি, তোমরা নিউ স্পেসিফিকেশনে ইউ গাইজ ওয়্যার দ্য সেকেন্ড ব্যাচ টু টেক দ্য নিউ স্পেসিফিকেশন এক্সাম। তোমাদের এক্সাম আমি জানি না তোমাদের মনে পড়তেছে নাকি, তোমাদের অনেকের কপি তো আমাদের এস আমাকে দেখাইছো। এস অফ কোর্স এস। সো এস এ তোমাদের একটা কোশ্চেন আসছিল, হোয়াট ইজ মেন্ট বাই সেন্টার অফ গ্র্যাভিটি? মনে আছে এই কোশ্চেনটা? Okay, so what is meant by center of gravity? কেউ কি center of gravity টার্মটার ডেফিনিশন মনে আছে? ম্যাক্সিমাম স্টুডেন্টরা লিখছো, it is the point through which the whole weight of an object acts. কিন্তু more appropriate হতো whole weight of an object acts or appears to act. যে appears to act is the keyword here. The same thing goes for drift velocity. Drift velocity আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না, এই ইউনিট 2 তে আসছে নাকি? এবার কি ড্রিফট ভেলোসিটি ডেফিনিশন আসছিল? হোয়াট ইউ মিন বাই ড্রিফট ভেলোসিটি?
না আসছিল এবার এই Jan 20 তে এই জানে না স্যার আসলে তো না আসেনি সে না স্যার আসলে আইদার জানে না আচ্ছা এবার স্যার আসলে লিখলে মনে থাকতো স্যার এতবার পড়ছে এটা আচ্ছা নেভার মাইন্ড শোনো সো যেটা বলতেছিলাম Jan 20 বা ঠিক তার আগেরটাতেই কোশ্চেন আসছিল একদম এভাবে যে হোয়াট ডু ইউ মিন বাই ড্রিফট ভেলোসিটি আমার স্টুডেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট লিখছে ইট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ইলেকট্রনস আমি লেকচার শিট বাই করে পরে দেখাইলাম আমার লেকচার শিটের ভিতর দেখো ফার্স্ট ওয়ার্ডটা হলো ইট ইজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি এই যে অ্যাভারেজ ওয়ার্ডটা না দেওয়ার কারণে মার্ক চলে গেছে এই জন্য সাবজেক্ট ভোকাবুলারির এই টার্মস গুলা প্লিজ একটু দেখো একদম স্ট্রেট ফরওয়ার্ড 2 মার্কের কোশ্চেন আসতেই পারে 1 মার্কের আসলে এমসিকিউ তে আর 2 মার্কের আমার সেকশন বি তে আসতেই পারে এটা ডেফিনিশন একদম ডাইরেক্টলি চলে আসে গাইস শুনছো সবাই কি বললাম সো এই যে পেয়ার প্রোডাকশন তুমি ভিজুয়ালাইজ করতে পারতেছো কিন্তু তোমাকে যদি বলে হোয়াট ডু ইউ মিন বাই পেয়ার প্রোডাকশন তখন কিন্তু লিখতে গেলেই দেখবা টেকনিক্যাল টার্ম এদিক সেদিক হওয়ার কারণে মার্ক লুজ করতেছো সো প্লিজ এই সাবজেক্ট ভোকাবুলারি গুলো মুখস্থ করে ফেলো তোমাদের জন্যই বলতেছি পেয়ার প্রোডাকশন ইজ আ phenomenon in which a particle and its antimatter বলতে পারো antiparticle বলতে পারো equivalent are both created simultaneously in a conversion from energy খুব সুন্দর ডেফিনেশন আর অ্যানাইলেশন জাস্ট উল্টাটা the phenomenon in which a particle and its antimatter equivalent or and its antiparticle বলতে পারো are both destroyed simultaneously in a conversion into energy which is carried away by force carrier particles such as photons next আসি particle জুতে এটা আমরা অলরেডি দেখছি এটা নিয়ে আরেকটু ডিসকাস করতে হবে গাইস এটা নিয়ে we have to discuss a little bit more আচ্ছা একটু দেখো তো 1 1 2 2 3 3 এই পার্টিকেল গুলা একটা জেনারেশনে বিলং করে আপ আর ডাউন belongs to generation 1 strange আর charm belongs to generation 2 and bottom and top belongs to generation 3 সিম্বলস গুলা জানো চার্জ তোমার শুধুমাত্র আপ আর ডাউনের মুখস্থ থাকলেই হবে আপ ডাউন ছাড়া আর কিছু লাগবে না তুমি বলবো ওয়েট আ সেকেন্ড একটু কিরকম বায়াস লাগলো না ব্যাপারটা যে আছে 6টা আমার মুখস্থ থাকতে হবে খালি 2টা ক্যান ইউ আইডেন্টিফাই ওয়াই গাইস এই দুইটার চার্জ নিয়ে কোশ্চেন আসে না নো দ্যাট ইজ নট আনস্টেবল আমি বলি একটু দ্য রিজন ইজ দ্য এন্টায়ার ইউনিভার্স এর যত স্টেবল ম্যাটার আর অল মেড আপ অফ এ আপ আর ডাউন ওয়ার্ক যত স্টেবল ম্যাটার আছে সবকিছু মেড আপ অফ দিস আপ এন্ড ডাউন ওয়ার্ক মাথায় রেখো সব স্টেবল ম্যাটার সো আপের হলো +2/3 ডাউনের হলো -1/3 চার্জ এটা মনে রাখলেই হবে স্যার জি স্যার স্ট্রেঞ্জ কোয়ার্ক মানে যেই সব ম্যাটার আছে ইয়াতে থাকে দেখবো এই যে স্ট্রেঞ্জনেসই আমি ওয়েট করতেছি হ্যাঁ ওটাই জিজ্ঞেস করছি এখনই আসতেছি নোটিস করে দেখি স্ট্রেঞ্জনেসে এখনই আসতেছি বাট বিফোর স্ট্রেঞ্জনেস আমরা একটু হিগস বোসন নিয়ে কথা বলতে হবে তারপরে উইল মুভ অন টু স্ট্রেঞ্জনেস অ্যাজ ইন ফ্লেভারস একটু ওয়েট করো one of the aims of CERN's large hadron collider আচ্ছা আমার খুবই ফেভারিট একটা ফিজিসিস্ট আছে হিজ নেম ইজ ব্রায়ান কক্স আমি হাইলি রেকমেন্ড করব তোমাদেরকে ওর কিছু ভিডিওস সার্নেরই সায়েন্টিস্টও হিজ নেম ইজ ব্রায়ান কক্স তুমি যদি চাও আমি তোমাদেরকে কিছু লিংক দিয়ে দিতে পারি আর ইউ গাইজ ইন্টারেস্টেড গাইজ because this guy literally works at CERN and he is considered the rock star of physics খুব amazing ওর explanations and everything so আমি তো ডেফিনেটলি রেকমেন্ড করব ওর ইয়েটা লেকচারটা পার্টিকেল ফিজিক্স স্যার ওইটার সাথে স্যার এই যে লাস্ট ক্লাস একটা লাস্ট থার্সডে আর কি একটা ভিডিও দেখাইছিলাম খেয়াল আছে এই যে আপনার 4 নেচার নিয়ে আছে ওটা একটু ওইটা আমি এখন না ওইটা না আমি যদি তুমি পার্টিকেলের বলো সুপ বলো মানে ইউনিভার্সের ওই বিগ ব্যাং এর থেকে ওই মোমেন্টটা আবার দেখবো ডেফিনেটলি যখন আমরা ইসে যাব অ্যাস্ট্রোফিজিক্সে যাব ঠিক আছে ইউনিট 5 এই এবার একদম লাস্টে এখন না এখন দেখলে আরো খালি কনফিউজ হয়ে যাবা 4 এর জন্য যেটা রিলেভেন্ট আমি সেটা দিতে থাকি One of the aims for CERN's Large Hadron Collider experiment was that it would discover the Higgs boson, and it did. This was theoretically suggested independently by both Peter Higgs and the team of Francois blah 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 and Robert Broad in 1964. Itself very massive, the Higgs particle is the means by which particles get mass. এই জায়গাটাতে অনেকের কনফিউশন হয়
হিগসটা দিয়ে পার্টিকেলরা mass acquire করে। Higgs particle is the means by which particles get mass. And you have a concept of Higgs field as well. Remember that one of the key points about mass is it gives object its inertia, the reluctance to change velocity. So an electron suffers less from this effect from the Higgs field. এই যে Higgs field এর কথা বললাম। Guys, তোমরা যারা ডার্ক দেখছো, ডার্কের ভিতর রিপিটেডলি Higgs field এর মেনশন আছে। রিলেট করতে পারতেছো কেউ? দেখছো কেউ? স্যার গড পার্টিকেল তো বলেছে। এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি এই টার্মটা কিন্তু একটু রং, মানে গডড্যাম পার্টিকেল আসছে এখান থেকে। দ্য টার্ম ইজ গডড্যাম পার্টিকেল। দেখো, সার্চ দিয়ে দেখো এটা। Then a proton, so it has less mass. The Higgs mechanism, how this field imparts mass, is not easy to describe. It's not easy to describe. কোনোভাবেই এখানে বসে, মানে এ লেভেলের ক্লাসের লেকচারে বসে তুমি হিগস ফিল্ড বুঝতে পারবা না। On July 4th, 2012, এই যে এইখান থেকে ইন্টারেস্টিং জিনিসটা স্টার্ট হয়েছে। আমাদের বিল্ডিং ব্লক অফ ম্যাটারে এই যে বোজনটা বাকি ছিল, বিল্ডিং ব্লক অফ এই বোজনটা ডিসকভার করে নেই। থিওরিটিক্যালি আমরা পেয়ে গেছিলাম, কিন্তু 2012 এর বিগেস্ট ডিসকভারি ওয়াজ দিস গড পার্টিকেল। এটা বলতে বলতেই তো আমার চলে আসতেছে। তখন স্যার আপনি লাস্ট এপিসোড দেখছেন? না, এখনো দেখি নাই। লাস্ট এপিসোডেই আছি। স্যার লাস্ট এপিসোডই তো মেইন। আচ্ছা ঠিক আছে, দেখবো। এন্ডিং ভালো আছে, খারাপ বলো না প্লিজ, বলো না, আজকে দেখবো। Two LHC experiment teams, Atlas and CMS, jointly announced that they had discovered a particle which matched the predicted interactions of the Higgs boson, and the mass of this new particle was approximately 125 gigaelectron volt per c square. Whilst the LHC scientists were reluctant to confirm it as Higgs boson at the time, the new particle discovered was good enough for Higgs and Elgaard to be jointly awarded the 2013 Nobel Prize in Physics. Brout had unfortunately died a year before the experimental discovery was confirmed. Interesting জিনিসটা দেখো, তুমি থিওরিটিক্যালি প্রেডিক্ট করছো 1964 এ, আর এটা বের হয়ে আসছে হলো 2012 এ। দ্য সেম থিং উইথ গ্র্যাভিটেশনাল ওয়েভ। আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না এটা লাস্ট ইয়ার ছিল বা তার আগের ইয়ার। প্রত্যেক বছরের বিগেস্ট একটা সায়েন্টিফিক ডিসকভারি হয়। 2000 একদম মনে পড়তেছে না, আমার আইদার 18 হবে বা 19 হবে। ওইটার বিগেস্ট ডিসকভারি ছিল গ্র্যাভিটেশনাল ওয়েভস, যখন দুটো ব্ল্যাক হোল কোলাইড করে। তো এই গ্র্যাভিটেশনাল ওয়েভটা প্রেডিক্ট করছিল 100 বছর আগে, লিটারালি 100 বছর আগে আইনস্টাইন। 100 বছর পরে এটা এক্সপেরিমেন্টালি লাইগো, ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান চেক দিস আউট, LIGO, লাইগোর ভিতরে এটা ডিটেক্ট করা হয়েছে। আর পুরো প্রসেসটা এক্সপ্লেন করছে যে এক্স্যাক্টলি কিভাবে ওরা গ্র্যাভিটেশনাল ওয়েভটা ডিটেক্ট করলো। এই জায়গায় আসি, ভ্যারিয়েন্স আমরা জানি। গাইজ এটা কুইক রিভিউ করে ফেলতেছি বিকজ নেক্সট উইকে তোমাদের এক্সাম আছে। এক্স্যাক্টলি 1 week from now, that is next week, you have your exam. ভ্যারিয়েন্সের কোয়ার্ক স্ট্রাকচার মনে আছে গাইজ? What is the quark structure of variance? বলতে পারবা? 3 quarks or 3 antiquarks. Quarks or 3 antiquarks. আর mesons এর quark structure কি? Quark antiquark quarks and one antiquark. Exactly, একটা quark আর antiquark makes up a meson. Okay. Hadron হলো আমার baryons আর mesons collectively called hadrons. So any particle which experiences strong force is called a hadron. So baryons and mesons are both, এটাই বলতেছিলাম, baryons and mesons are both hadrons. Leptons do not experience the strong force and so are in a separate class of particles from hadrons. So leptons কিন্তু তুমি এর ভিতরে ঢুকাইতে পারবা না। 4 forces of nature আমরা অলরেডি জানি। Exchange bosons দেখছি, gravity, electromagnetic force আর weak nuclear force. These are the 4 forces of nature, or এটাকে force carrier particles বলে। Extra content, not very important. The exchange boson দেখো, the exam specification does not include all the exchange bosons, but you do have to know about photons. হ্যাঁ বলো আব্দুল্লাহ, কি কোশ্চেন? স্যার হ্যাঁ, একটা কোয়ার্ক অল বাই ইটসেলফ এক্সিস্ট করতে পারে লাইক লেপটন? কি বললা? একটা কোয়ার্ক এক্সিস্ট করতে পারে লাইক আ লেপটন মানে ইন্ডিপেন্ডেন্টলি পেয়ারে এক্সিস্ট করে, স্যার সিঙ্গলি কি এক্সিস্ট করতে পারে?
বুঝিনি, আরেকবার বলো। ও আচ্ছা, বুঝছি। তুমি যেরকম বলতেছো একটা লেপটন অ্যাজ ইন অ্যান ইলেকট্রন, ইউ ক্যান হ্যাভ আ সিঙ্গেল ইলেকট্রন, রাইট? ওই সেন্সে তুমি কি মানে সেপারেট করতে পারবা নাকি কোয়ার্ককে হ্যাঁ ফ্রম দ্য আদার কোয়ার্কস? ইয়েস। পার্টিকেল ফিজিক্স এক্সপেরিমেন্টে তো এটাই আমার অবজেক্টিভ। দিস ইজ দ্য মেইন বাট অবজেক্টিভ। এটা কি স্টেবল, মানে এটা কি রাখা যাবে নাকি নষ্ট হয়ে যাবে? না, ভেরি হার্ড। তখনই কোশ্চেন চলে আসে ওর লাইফ স্প্যানের ব্যাপারে। দ্যাটস ওয়েন দ্য কোশ্চেন অ্যাবাউট ইট লাইফ স্প্যান অ্যারাইজেস। এই জন্যই আমি স্ট্রেঞ্জনেসের জন্য ওয়েট করতেছি, ঠিক আছে? এই টপিকের একটু ভোকাবুলারিটা দেখে ফেলি গাইজ, খুবই ইন্টারেস্টিং। প্রত্যেকটা টপিক পড়ার পর আমি তো বলবো দিস ইজ অ্যাকচুয়ালি আ রিয়েলি গুড বুক। এটা অ্যাকচুয়ালি সবকিছু নাই, বাট যতটুকু আছে লেটস মেক দ্য মোস্ট অফ ইট। সো আমি যদি এই জায়গাটার উপর ফোকাস করি, দেখি একটু। ব্যারিয়ান আমরা জানি, মিজন জানি, পায়ন is a meson created from combination of up and down quark. Pion হলো created from a combination of up and down or anti-quark pairing. Kaon হলো a meson created from combination of up, down quark and a strange or anti-strange quark. So kaon এর ভিতরে কিন্তু strange quark থাকতেই হবে একটা, মাথায় রেখো। এই জিনিসগুলো গায়ে যদি ভুলে যাও সিরিয়াস ভেজালে পড়বা। Hadron আমরা অলরেডি দেখছি, এক্সচেঞ্জ বোসন দেখছি, particles that enable transfer of force. Each of the four fundamental forces has its own exchange boson. Details এ ডিসকাস করছি আমরা ওই যে ফোর্স ক্যারিয়ার পার্টিকলস নিয়ে। Gravity, the weakest of the four fundamental forces affecting all objects. কিন্তু gravity is not part of the standard model, guys. Everyone, তোমাকে যদি এক্সামে জিজ্ঞেস করে why is gravity not part of the standard model, কি অ্যানসার দিবা? Gravitons are not a part of the symmetry. না, হয় নাই। Because subatomic scale gravity effect negligible. বুঝতে পারছো? না বললা না হ্যাঁ বললা? নেক্সট দেখো, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। বুঝে নাই বলছি। বুঝি নাই। ওকে, বুঝো নাই। সাবঅ্যাটমিক স্কেল মানে একটা ইলেকট্রনের উপরে তুমি গ্র্যাভিটেশনাল ফোর্স আর্থের জন্য যদি বলো, তোমার কি মনে হয় এটা কি অনেক হাই? একটা ইলেকট্রন, ডু ইউ থিংক ইটস এফেক্টেড বাই গ্র্যাভিটি? ইলেকট্রন বাদ দাও, তুমি যদি একটা প্রোটনের কথা বলো আর একটা মলিকুলের কথা বলো, ডু ইউ রিয়েলাইজ যে এদের উপরে গ্র্যাভিটির ইফেক্টটা নেগলিজিবল? Yes. Particle, exactly. We are dealing with particle physics. মানে particle physics মানে হলো একদম the smallest and smallest of particles. Subatomic scale এর এই particles গুলোর উপরে gravity effect negligible. That's why subatomic scale দিয়েই তো আমার standard modelটা constructed. That's why gravity is not part of the standard model. Next আসি। স্যার এই যে দেখেন গ্র্যাভিটন আছে তো। বুঝি নাই। গ্র্যাভিটন আছে তো, মানে থাকবে না কেন? এটা ডিসকভার করা হয়নি তো এখনো। আচ্ছা। Graviton has not been discovered yet. এই যে লেখাই তো আছে দেখো, undetermined, দেখতেছো না? স্যার তারপর দেখি, one of the four fundamental forces transmitted by W or Z bosons acting at extremely short ranges. Of course, এগুলো হলো একদম নিউক্লিয়ারের রেঞ্জে খালি অ্যাক্ট করে। Photons জানি, quantum of electromagnetic radiation and force carrier of electromagnetic force. Graviton, the force carrier particle or exchange boson for gravity. একটু দেখে রাখো, কখনো কনফিউজড হয় না। W and Z bosons, gluons and gravitons will not be in your exam. এটা তোমার এক্সামে নাই। Weak or strong forces are also beyond your exam requirements, but আমি জাস্ট বলতেছি so that you have a basic idea. নাহলে বাকি জিনিসগুলা আনরিলেটেড মনে হবে, লিংক পাবা না কোনো কিছুর ভিতরে। তুমি বলবা ওয়েট আ সেকেন্ড, তাহলে সবকিছুর ভিতরে যে এক্সচেঞ্জ বোসনস আছে সেটার এভিডেন্সটা কোথায়? Where have we seen this evidence? একটু ডিসকাস করে নিই এই পার্টটা। Gravity is the force that we experience most obviously, but it is the one that scientists know the least detail about. Of course, the electromagnetic force is well understood, and the exchange of photons to make it work has also led to an understanding of the generation of photons such as light. The weak nuclear force is also fairly well understood, as well as W and Z bosons that were predicted by theory were later detected in accelerator experiments in which protons are crashed together
This is particularly strong signs that the existence of the weak nuclear force bosons had been theoretically predicted, and then they were detected in later experiments. Many particle decays where other particles are formed, such as beta decay, occur via a weak nuclear force of interaction. এখন স্টার্ট হলো গাইস। স্যার জি স্যার। স্যার বোসনস তো ভার্চুয়াল পার্টিকেলস, এগুলো পার্টিকেল মানে এগুলো ডিটেক্ট হয় কেমনে? বুঝি নাই। বোসন আমার ভার্চুয়াল পার্টিকেলস না, এগুলো ডিটেক্ট হয় কেমনে? হিগস বোসন না ডিটেক্ট করলাম আমরা 4th of July 2012 এ, আর পার্টিকেলের মাস সহ তো 126 গিগাইলেকট্রন ভোল্ট পার স্কয়ার। আচ্ছা হ্যাঁ, এই যে মানে কিভাবে সেটাও দেখবো, আসি নাই এখনো ওই জায়গাটাতে। যে তোমার কোশ্চেন হইলো এই বোসনস গুলা এক্স্যাক্টলি ডিটেক্টেড কিভাবে হয়, রাইট? যেমন পার্টিকেল, যেমন আমি যে লেপটন যেগুলো তো ক্লাউড চেম্বারে আয়নাইজেশনের জন্য। আমি বুঝছি, একটু ভিডিও দেখতে হবে, এখন মুখে বললে এটা তো সবকিছু মাথার উপর দিয়ে যাবে, একটু ওয়েট করি। ওকে, এখান থেকে এখন ইম্পর্টেন্ট জিনিস স্টার্ট হলো, বিকজ আমরা দেখবা এটার পরে কিন্তু এই যে এই ওয়ার্কশিটে চলে যাব। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট গাইস এন্ড ভেরি ভেরি ট্রিকি। এই ওয়ার্কশিট গুলো কিন্তু, জি স্যার বলেন। সে বলেছিলেন যে গ্র্যাভিটি মানে কোনো এফেক্ট হয় না ফান্ডামেন্টাল পার্টিকেলসে, কিন্তু ব্ল্যাক হোলের তো ফোটন তো বেন্ড করে ব্ল্যাক হোলে পাশ দিয়ে যাওয়ার সময়, ওটা কেন? That has nothing to do with standard model. এখন আমি মানে গ্র্যাভিটি এফেক্ট তো স্টিল ওকে এক্সপ্লেইন করতেছি। তুমি আনো, আমি বলছি যে ফোটনের সাথে তো কোনো ইস্যু নাই, ফোটন তো আমার পার্টিকেল না, মানে অ্যাটলিস্ট পার্টিকেল ফিজিক্সের ভিতর পার্টিকেল না। আই সেড পার্টিকেল ফিজিক্সের একটা ইম্পর্টেন্ট টুল হলো স্ট্যান্ডার্ড মডেল। লেয়ারস গুলো দেখো, পার্টিকেল ফিজিক্সের একটা অনেক ইম্পর্টেন্ট টুল হলো স্ট্যান্ডার্ড মডেল। এখন পার্টিকেল ফিজিক্স ডিল করে কি নিয়ে? এলিমেন্টারি পার্টিকেলস নিয়ে, অ্যাজ ইন দ্য বিল্ডিং ব্লকস অফ ম্যাটার। এক্সাম্পল হিসেবে কি দেখতে পারি আমরা? কোয়ার্কস এন্ড লেপটনস। এখন এই কোয়ার্কস আর লেপটনস এর কথা যদি আমি বলি, এগুলো নিয়ে তো আমার স্ট্যান্ডার্ড মডেল, তাই না? এখন এই স্ট্যান্ডার্ড মডেলের ভিতর যে পার্টিকেল গুলো আছে, কোয়ার্কস এন্ড লেপটনস নেমলি, এদের উপরে গ্র্যাভিটির ইফেক্ট নেগলিজিবল না? দ্যাটস দ্য থিং। ওকে, বুঝতে পারছো? নেগলিজিবল অ্যাজ ইন লাইক নরমাল কেসেস, কিন্তু এক্সট্রিম কেসেসে তো ডেফিনেটলি। এখন তোমার পার্টিকেল ফিজিক্স এক্সপেরিমেন্ট ব্ল্যাক হোলের সামনে যে করবেটা কে বলো? না, ওকে বুঝছি, হ্যাঁ বুঝছি। এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, এই যে কনজারভেশনের ব্যাপারটা গাইজ। এটা নিয়ে যে দেখো, এখানেই কিন্তু আমার কনজারভেশনের একটা কোশ্চেন চলে আসবে। এই যে এখানে কি কি কনজার্ভড হয়, কোন ইয়ারের কোশ্চেন দেখো? জ্যান 14 এর কোশ্চেন, রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। দেখি, ফর এনি পার্টিকেল রিয়াকশন টু অকার, the overall reaction must conserve various properties of the particles involved. কি কি কনজার্ভ করতে হবে দেখি? the total combination of mass energy, এই যে ইন্টারেস্টিং, mass energy আমার কনজার্ভ করতে হবে, must be same before and after the reaction. তুমি ইন্ডিভিজুয়ালি ম্যাসকে কনজার্ভ করতে পারবা না, ইন্ডিভিজুয়ালি এনার্জিকে কনজার্ভ করতে পারবা না, পারবা হইলে তুমি ম্যাস এনার্জিকে কনজার্ভ করতে। ফার্দার মোর, মোমেন্টাম and charge must also be conserved. So these are the three things একদম for sure যেটা আমার কনজার্ভ করতেই হবে। এখান থেকে 6 মার্কের কোশ্চেন, যেটা অলরেডি আমরা একটা এক্সাম্পল থেকে দেখে ফেলছি। Momentum and mass energy are difficult to check in a reaction. Particles can begin or end with more kinetic energy to balance any apparent mass difference, because mass থেকে energy হয়ে যেতে পারে, energy থেকে mass হয়ে যেতে পারে। This is how accelerator collision experiments can create large mass particles. Particles with high kinetic energy can have the energy converted into mass to generate many particles with less energy. Reactions can also have similar flexibility to ensure momentum conservation. We will see later that particles are also assigned values called baryon number and lepton number, and these must also conserved in reactions. এটা আগের সিলেবাসে এত ডিটেইলসে ছিল না, আমাদের নতুন স্পেসিফিকেশনে এই জিনিসটা আমাদের দেখতে হবে। ব্যারিয়ান নাম্বার আর লেপটন নাম্বারও আমার কনজার্ভ থাকতে হবে, প্লিজ মাথায় রেখো।
গাইস লেপটনে পরে আসি। ব্যারিয়ানের একটা এক্সাম্পল বলতে পারবা? দ্য মোস্ট কমন এক্সাম্পল অফ ব্যারিয়ান, টু মোস্ট কমন এক্সাম্পলস অফ ব্যারিয়ান্স। গাইস একটু তাড়াতাড়ি বলো, হোয়াট আর দ্য টু মোস্ট কমন এক্সাম্পলস অফ ব্যারিয়ান? কুইক। প্রোটন আর নিউট্রন। Protons and neutrons are the two most common examples of variance. মাথায় রেখো এই জিনিসটা। চার্জ কনজারভেশন, এটা প্রিটি ইজি, আলফা ডিকে ব্লা ব্লা ব্লা, এটা তো কোনো কাহিনী নেই আমার। এইখানে আসি, কনজারভেশন অফ ব্যারিয়ান এন্ড লেপটনে আসবো, খুবই ইম্পর্টেন্ট। দেখো নতুন সিলেবাসে অ্যাড হয়েছে এগুলা নিয়ে, আগের স্পেসিফিকেশনে যখন কোয়েশ্চেন পেপার সলভ করবা কোনো কোয়েশ্চেন নাই ঠিক মতো। সো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট গাইস, নোটিস করে দেখি। We can also check for the possibility of a reaction occurring, as the reaction must conserve baryon number and lepton number. Each quark has a baryon number. So quark এর কিন্তু baryon number আছে B of plus 1/3, and so a baryon has a value of 1. Of course, আমি যদি প্রোটনের কথা বলি, যারা এই পার্টটা বুঝতে পারো নাই আমি বলতেছি। গাইস প্রোটনের কোয়ার্ক স্ট্রাকচার মনে আছে? Does anyone remember the quark structure of proton? UD. Up, down. Okay. এখন this is proton, right? Proton হলো up, up, down. প্রোটনের ব্যারিয়ান নাম্বার কত? +1. তো +1 কেমনে হইছে দেখি। +1 কেমনে হইলো? এটা না, এটা না, বি তো। এই যে +1 কেমনে হলো দেখি। আপ হলো +1/3, এটাও তো একটা কোয়ার্ক। এই যে আমাকে বলছে প্রত্যেকটা কোয়ার্কের হলো আমার +1/3, এই আপ হলো +1/3 আর ডাউনও হলো +1/3। এই তিনটা অ্যাড করো, 1/3 + 1/3 + 1/3 কত আসে? 1। গাইস এই পার্টটা কি চার্জ তো অন্য কিছু না? বুঝি নাই, আরেকবার। ডাউনের চার্জ না তো রে বাবা, দিস ইজ নট চার্জ, এটা তো ব্যারিয়ান নাম্বার। We are not dealing with charge anymore. We are dealing with baryon number now. I know 1/3 দেখলে ওই চার্জের কথা মাথায় আসে। We are not dealing with the charge. We are dealing with baryon number. বুঝতে পারছো? স্যার আপনি বলছেন লাস্ট ক্লাসে যে আপনি মনে করে যে স্পিন কাপলিং নিয়ে পড়াবেন যে। আচ্ছা, আমার কাছে ভিডিও রেডি আছে, আই থিংক আমি ওটা রেডি করে রাখছিলাম, এটা না, রেডি আছে, ঠিক আছে দেখবো। স্পিন হলো বেসিক্যালি অ্যাঙ্গুলার মোমেন্টাম, ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম। এক কথা যদি আমি স্পিনের মিনিং জিজ্ঞেস করি, স্পিন মানে প্লিজ ভাই বোনা যে রোটেট করতেছে, ওর যে টপ যেমনে স্পিন করে, স্পিনে যে লাটিম যেমনে স্পিন করে ওরকম স্পিন না। স্পিন ইজ বেসিক্যালি অ্যাঙ্গুলার মোমেন্টাম, দেখবো। বাট স্পিন আমার সিলেবাসে নাই, কিন্তু এটা কি বলছিলাম? হ্যাঁ এটা বলছিলাম। স্পিন কিন্তু সিলেবাসে নাই। তো রোটেট না করলে অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে কোথায়? সেটাই দেখবো, সেটাই দেখবো, সেটাই দেখবো। ইন্ট্রিনসিক বলছি মানে জাস্ট merely by the virtue of its existence. As mesons are quarks or antiquark combination, their total baryon number is 0. আচ্ছা, mesone আসি আর quark and antiquark combination. Guys, this is really important. দেখো everyone, এগুলা প্লিজ খুব কেয়ারফুলি দেখে রাখো। একটা কোয়ার্কের ব্যারিয়ান নাম্বার যদি হয়, ওগুলো তো সব সিম্বল দিয়ে লেখা পসিবল না, ব্যারিয়ান নাম্বার একটা পিডিএফ এ চলে যায়, আমি যদি লিখি ব্যারিয়ান নাম্বার অফ এ কোয়ার্ক যদি হয় +1/3, তাহলে ব্যারিয়ান নাম্বার অফ অ্যান অ্যান্টিকোয়ার্ক কি হবে? -1/3. ডোন্ট ইউ থিঙ্ক গাইজ এই জিনিসটা একটু লিখে রাখা দরকার, খুবই ইম্পর্টেন্ট, নতুন স্পেসিফিকেশন অ্যাড হয়েছে। প্লিজ রাইট দিস ডাউন এভরিওয়ান। সো এই জন্য মিজনস এর কথা যদি আমি বলি, আমরা তো মিজনস এর জানি, স্ট্রাকচার জানি। মিজনস হলো একটা কোয়ার্ক আর একটা অ্যান্টি কোয়ার্ক পেয়ার। সো কোয়ার্কের জন্য +1/3 আর অ্যান্টি কোয়ার্কের জন্য -1/3। +1/3 -1/3 ক্যান্সেল আউট করে 0 হয়ে যায়। এই জন্য মিজনস এর ব্যারিয়ান নাম্বার হয় 0। গাইস সবার কি পার্টটা ক্লিয়ার পুরোপুরি? মিজনস এর ব্যারিয়ান নাম্বারের পার্টটা everyone, did you all understand the mesons and baryon number part? Everyone? Yes sir. Okay, now দেখি। Particle reactions can also occur if they conserve baryon and lepton numbers overall.
This means the total for each property must be same before and after any reaction. Okay. Baryon number দেখো plus 235 এই যে mass numberটা কিন্তু আমার baryon number because protons and neutrons collectively are my baryons. তো কতটা baryon আছে দেখো এতগুলা baryon 235 টা মানে proton আর neutron তার মানে 235 টা আমার baryon. এই পুরাটার ভিতরে কোনো লেপটন নাই কোনো ইলেকট্রন নাই এই জন্য আমার লেপটন নাম্বার all throughout 0. যেটার জন্য ওয়েট করতেছিলাম we'll move on to that now. এই তো this provides further evidence that this reaction produces anti-neutrino because of the reaction must have anti-lepton on the right hand side to balance the electron. If we zoom in further and isolate individual quark decays in beta decay, we can check again charge, baryon number, lepton number. এটা তুমি নিজেই চেক করতে পারো লেপটনের ব্যাপারটাও দেখো লেপটন নাম্বারের কনসেপ্টটাও তুমি ক্লিয়ারলি এখানে দেখতে পারবা সবগুলা লেপটন নাম্বার দেখবো একটু গাইস ইলেকট্রনের লেপটন নাম্বার মানে পার্টিকেল গুলার লেপটন নাম্বার সব হয় 1 আর অ্যান্টি পার্টিকেল গুলার ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল হলো পজিট্রন -1 ইলেকট্রন নিউট্রিনো 1 anti electron neutrino -1 please একটু carefully দেখো guys look at this very carefully সবগুলা anti particle এর lepton number হয় আমার -1 bear this in mind baryon number এখান থেকে তুমি ফিগার আউট করতে পারো you don't have to memorize any of this এতক্ষণ যা যা দেখলাম again everything is conserved আচ্ছা কনজার্ভ করাটা খুব জরুরি আগের সিলেবাসে আগের স্পেসিফিকেশনে আমাদের শুধুমাত্র এই তিনটা জিনিস কনজার্ভ করা লাগতো mass energy momentum আর charge 1 2 3 we had to just focus on these three in fact আগের সিলেবাসে আরেকটা জিনিসও কনজার্ভ করা লাগতো সেটা হলো আমার এই strangeness let's move on to strangeness okay the strange quark যেই পার্টিকেলের ভিতরে strange quark থাকবে it adds an additional property to the reactions which must usually also be conserved. This is called strangeness. S. Strangeness a symbol dekhe rakho S. Each strange quark has a strangeness of -1. Each anti-strange quark has a strangeness of +1. Please matha rakho ekta strange quark er strangeness holo -1 আর একটা anti-strange quark er strangeness holo +1 and all other particles have zero strangeness. And all other particles মানে কি guys all other particles in the standard model all other particles that do not contain a strange quark যার ভিতরে strange quark নাই ওর strangeness এর ভ্যালু হলো 0 okay strong and electromagnetic forces interactions must conserve strangeness of course strangeness আমার কনজার্ভ করতে হবে okay the lambda particle in a baryon is a baryon and consists of two up quarks and a strange quark UUS. It commonly decays via the strong force into proton and neutral pion. Ekta proton and neutral pion hoy guys. This is the reaction. This is the decay equation. আচ্ছা এইটার ভিতরে কি কি কনজার্ভড হলো দেখি you can clearly see lambda charge হলো +1 left hand side আমার +1 protoner we all know charge relative charge হলো +1 আর pioneer হলো আমার 0 charge conserved baryon নম্বরে আসি this is লেখাই আছে একটা baryon যত baryon আছে সব baryon এর ইয়ে হয় হলো আমার +1 এই যে যত baryon আছে দুনিয়ায় সব baryon এর baryon নাম্বার হলো আমার +1 নেক্সট দেখি +1 আর এই সাইডে গেলে প্রোটন আমি তোমাকে কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলাম দুনিয়ার সবথেকে কমন baryon কি and you guys did answer me protons and neutrons আর প্রোটন আর নিউট্রন যেহেতু baryon এইজন্য ওর baryon নাম্বার হলো +1 আর পাইনের জন্য যদি তাকাই এটাও ডিসকাস করছি একটু আগে ডিসকাস করলাম পাইনের হলো আপ অ্যান্টি আপ or down anti down এটা হলো কোয়ার্ক স্ট্রাকচার দেখো
pion হলো up anti-up or down anti-down. If this is the quark structure of pions, যত কোয়ার্ক আছে সব কোয়ার্কের ব্যারের নাম্বার হলো 1/3 আর যত অ্যান্টি কোয়ার্ক আছে ওদের ব্যারের নাম্বার হলো -1/3 সো আপের জন্য +1/3 অ্যান্টি আপের জন্য -1/3 so that makes the baryon number of a pion 0 guys সবাই কি বুঝতে পারছো everyone সবাই কি দেখতেছো Yes, sir. Yes, sir. এইবার লাগবে ভেজালটা look at this এইবার take a look at strangeness ল্যামডার ভিতরে কোশ্চেনে বলা আছে একটা স্ট্রেঞ্জ কোয়ার্ক আছে এটাও আমরা ডিসকাস করছি যত স্ট্রেঞ্জ কোয়ার্ক ওদের সবার কিন্তু স্ট্রেঞ্জনেস হইলো -1 সো ল্যামডার ভিতরে একটা স্ট্রেঞ্জ কোয়ার্ক আছে দেখে ওর স্ট্রেঞ্জনেস হলো -1 কিন্তু when I move to the right প্রোটনের ভিতরে আপ আপ ডাউন আর পায়ন হলো আপ অ্যান্টি আপ ডাউন অ্যান্টি ডাউন এই পার্টিকেলস গুলোর একটার ভিতরেও আই ডু নট সি এনি স্ট্রেঞ্জ কোয়ার্ক তার মানে ওদের কোনো স্ট্রেঞ্জনেস নাই তাহলে what can we conclude from here দেখো চার্জ কনজার্ভ ব্যারিয়ার নাম্বার কনজার্ভ লেপটন নাম্বার কনজার্ভ but just because আমার strangeness conserved হইলো না I have to come to the conclusion that this reaction cannot occur as it does not conserve strangeness guys বুঝতে পারছো কি বললাম স্যার আবার বলেন স্যার আমি তো পুরোটা আধা ঘন্টা ধরে বুঝাইলাম কোন জায়গাটাতে প্রবলেম না না আপনার স্ট্রেঞ্জনেস পাই নাই যে ওইটা বুঝি নাই পায়োনিয়ার স্ট্রেঞ্জনেস নাই কেন পাই নাই না না মানে স্ট্রেঞ্জনেস এখানে পাই নাই কেন এখানে পায়ন না স্যার না পাওয়ার কথা না কিন্তু ইস্যু হলো কনজার্ভ হয়েছে নাকি the concept is conserved হয়েছে নাকি strangeness আগে আমাকে conserve এর মিনিং বলো এই কনটেক্সটে what is the meaning of the term conserve মানে হলো এই যে এরর লেফট হ্যান্ড সাইডে যতটুক রাইট হ্যান্ড সাইডেও অ্যাড করলে তাই আসতে হবে that's what we mean by conserve here so আমি এই জায়গায় এই ইকুয়েশনে দেখতেছি লেফট হ্যান্ড সাইডে strangeness এর ভ্যালু হলো -1 রাইট হ্যান্ড সাইডে টোটাল strangeness হলো 0 strangeness পাই নাই ওয়াটটা রাইট না the right term is strangeness আমার এখানে কনজার্ভ করতেছে না এবার বুঝতে পারছো কনজার্ভ হয় নাই কেন সেটা বুঝলাম না কনজার্ভ হবে কিভাবে পায়ন প্রোটনের ভিতরে কোনো স্ট্রেঞ্জ কোয়ার্ক নাই ওর ভিতরে কোনো স্ট্রেঞ্জ কোয়ার্ক নাই স্ট্রেঞ্জনেস শুধুমাত্র কখন হয় যদি কোনো পার্টিকেলের ভিতরে স্ট্রেঞ্জ কোয়ার্ক থাকে ল্যামডার ভিতরে কোশ্চেনে বলা আছে দেখো এই যে ল্যামডার কথা হচ্ছে ল্যামডার ভিতরে একটা স্ট্রেঞ্জ কোয়ার্ক আছে এইজন্য ল্যামডার স্ট্রেঞ্জনেস আছে প্রোটন আর পায়নের ভিতরে কোনো স্ট্রেঞ্জ কোয়ার্ক নাই তাহলে ওর স্ট্রেঞ্জনেসটা আসবে কোথা থেকে এবার বুঝছো আচ্ছা জি তার মানে যেই পার্টিকেলের ভিতরে স্ট্রেঞ্জ কোয়ার্ক আছে শুধুমাত্র ওরই স্ট্রেঞ্জনেস হতে পারে এখানে কি তাহলে স্ট্রেঞ্জ কোয়ার্কটা অন্য কিছুতে ট্রান্সফর্ম হয়ে গেছে না এই রিঅ্যাকশনই তো হইতে পারবে না ও আচ্ছা কেন বিকজ কনজার্ভ হয় নাই বলো স্যার স্ট্রেঞ্জনেস জিনিসটা কি অ্যাকচুয়ালি লাইক হোয়াট প্রপার্টি ইজ দিস অফ আ পার্টিকেল ডিটারমাইন করে কিভাবে এটাই বলতেছি স্ট্রেঞ্জনেস ডিটারমাইন্স দ্য লাইফ টাইম অফ পার্টিকেলস সেটাই দেখবো এতক্ষণ কিন্তু এটার জন্য ওয়েট করতেছি এটা লাস্ট টপিক তারপর শেষ করে দেবো দেখো We have seen previously that when a particle is accelerated close to the speed of light, its mass appears to increase. এটা দেখছি already আমরা E equals to mc square থেকে Einstein also predicted that at these speeds, time would be slower than it is for an external observer. আচ্ছা এটা আবার তোমার একটু থিওরি অফ জেনারেল রিলেটিভিটিতে চলে যায় যেটা প্রেডিক্ট করে the faster you move through space, the slower you move through time. General relativity, we just have special relativity. This suggests that when we monitor very fast moving particles, their lifetimes before they decay are longer than the theoretical predictions. One early piece of evidence of these extended particle lifetimes came with the detection of muons at sea level. High energy cosmic rays interacted with the nuclei of atoms in the atmosphere to create muons, which
have a lifetime of 2 microseconds. These should all decay in much less than the time to travel down to Earth's surface, and we should detect very few at sea level. However, when they are detected at low altitudes in large numbers, the reason is that they are traveling very fast. For example, 0.98 C, almost close to the speed of light. As far as the muons are concerned, they still decay in the same short time, but for us as external observers, their time moves slowly enough for them. আচ্ছা, এটা হলো পুরাটা। আমি যদি এই পুরা জিনিসটাকে একটা ওয়ার্ড দিয়ে বলতে চাই, one word is the name of a movie. Guys, can you name that movie for me? Jano? Interstellar. Yes. আপনি এটা বলতেছেন আর আমার মাথার ভিতরে খালি ওইটাই ঘুরতেছে। Good, nice. Interstellar. পুরাটা 100% Interstellar এর জন্য। তারপর দেখি, this principle also affects particle interactions observed in accelerator collision experiments. The particles live longer and travel further than we might expect because they are moving so fast. This allows many additional interactions to happen because they meet particles they might not otherwise have time to come into contact with. Also, the fast-moving particles that will travel much further through the detectors than non-relativistic lifetimes would allow. So for more easily observed, if the exotic particles produced in the LHC collision chamber decayed with the chamber before it escaping, none of it would be detectable, as the detector cannot be placed right at the collision point. মানে বেসিক্যালি আমরা একটা লং টাইম ধরে অবজার্ভ করতে পারবো। ওর জন্য টাইম কিন্তু নরমালি যাবে, কিন্তু আমাদের ডিটেক্ট করার সময় উই উড অবজার্ভ একটা অনেক লঙ্গার টাইম লাগছে। আচ্ছা, এই সবগুলা জিনিস তোমরা সবাই এই চেক পয়েন্টগুলোর ভিতর যে গো থ্রু করবা। পার্টিকেল ফিজিক্স, দেখো আমি সবগুলা টপিক কিন্তু আমরা আলাদা ভাবে দেখি নাই, আমরা কিন্তু সবসময় একটা টপিকের সাথে আরেকটা টপিক মিক্স করে দেখি, বাট দিস ইজ দ্য অনলি টপিক ইউনিট 4 এ যেটা আমি পুরোপুরি সেপারেট রাখছি, বিকজ দেয়ার ইজ সো মাচ টু লার্ন ফ্রম পার্টিকেল ফিজিক্স। ইয়োর হোমওয়ার্ক ফর নেক্সট ক্লাস ইজ দিস ওয়ার্কশিট। আমি সবগুলো জিনিস দেখাই দিছি, প্লিজ মার্কস স্কিম থেকে কপি করো না গাইস, প্লিজ মার্কস স্কিম থেকে কপি করো না। আর এটা যেহেতু অ্যাসাইনমেন্ট, এটা জাস্ট ওই কপির ভিতরে করবা না, ইউ হ্যাভ টু আপলোড দ্য অ্যাসাইনমেন্ট অ্যাজ ওয়েল। আপলোড কিভাবে করতে হয় আই ডোন্ট থিংক আমার তোমাকে এখন শিখাইতে হবে। গুগল ক্লাসরুমে ইউ জাস্ট আপলোড দ্য অ্যাসাইনমেন্ট। গাইস, সবাইকে আমার কথা বুঝতে পারছো কমপ্লিট করার পরে? এভরিওয়ান পিকচার তুলে পিডিএফ ও পাঠাইতে পারো, আর ইন্ডিভিজুয়াল ছবিও আপলোড করে দিতে পারো। ইয়েস, ইউ হ্যাভ টু আপলোড দিস, কোনো অপশন নেই এটার। আমি এখন তোমাকে বলো রেজাল্টটা দিবেন না? এক্সামের রেজাল্ট, আচ্ছা আমি এই এক্সামটা নিয়ে নেই তারপর দিচ্ছি, বিকজ এই এক্সামে চেক করার কিছু নাই। এক্সামে তুমি দেওয়ার সাথে সাথেই অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে? আর ক্লাসে এত বাইরে গেছে গাইজ, আর আমার মানে কেউ নাই এখন চেক করার। আমি সারাদিন ক্লাস নেই, সকাল থেকে যে রাত গতকালকে আমার রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত ক্লাস ছিল, 10টায় শেষ, তারপরে একটার পর একটা কোয়েশ্চেন্স এন্ড এভরিথিং, 10:30 পর্যন্ত ক্লাস থাকে। তো ওই এনার্জি পাইতেছি না আমি সব শেষ করার। 90%ই শেষ, ওই 10% ডার্কের লাস্ট এপিসোডেরও 70% শেষ, তোমাদের এক্সাম স্ক্রিপ্টেরও 90%। তাহলে আমাদের এক্সাম নিয়ে না 30 টা। হ্যাঁ, এক্সাম তো নিতে হবে, কিন্তু এই নেক্সট এক্সামটা যেটা নিব তোমার সাথে বললাম পার্টিকেল ফিজিক্সের, সেটাতে আমি এটাই বলতেছি, সেটাতে তোমার করার কিছু নাই, মানে আমার চেক করা লাগবে না, এটা অটোমেটেড রাখবো আমি। তোমার সাবমিট করার সাথে সাথেই পেয়ে যাবা, মার্ক পেয়ে যাবা। I hope এটা নিয়ে কারো confusion নাই. This is your homework for next class. Please make sure guys you complete this and upload the working. Done? আর আমি নেক্সট ক্লাসে এটা তোমাদের সাথে আবার ডিসকাস করব. That's it for today. আল্লাহ হাফেজ. আসসালামু আলাইকুম স্যার, এটা একটু আপলোড করে দিয়েন জলদি। দিব এখনই দিচ্ছি। ক্লাসরুমে দিন স্যার। আজকে কি লাস্ট এপিসোড দেখবেন? বুঝি নাই। আজকে লাস্ট এপিসোড দেখবেন? হ্যাঁ, দেখবো আজকে দেখবো। কাইটা যখন স্লাইড করবেন আর দেখবেন তখন কেমন লাগে। আচ্ছা ঠিক আছে ডান। বাই বাই। জলদি বেরো, নালে কেউ স্পয়লার